2 3 4 5 6 কি গো পিছন ফিরে বসে কি তখন থেকে কুটুর কুটুর করছো শুনি? হ্যাঁ কে? ও গিন্নি তুমি? আমায় দেখে গামছা দিয়ে কি ঢাকা দিলে শুনি? অত শত জেনে তুমি কি করবে শুনি গিন্নি? যাও না যাও, তুমি কি নিজের কাজ কর। নিজের কাজ করব বলেই তো এসেছি। এবার ওঠো দেখি, ওঠো ওঠো, আমি ঘর ঝাড় দেবো। ধুর, কোথাও এক দণ্ড বসে কাজ করার উপায় নেই? যত সব অমন করে কি দেখছো শুনি? বলো না গো, গামছা দিয়ে কি ঢেকে রেখেছো গো? আমার মাথা আর তোমার মুন্ডু। আমার মানুষটার ভাবগতিক মোটে সুবিধের লাগছে না। 6 পরে 7 8 9। এবার দেখেই ছাড়বো আমার মানুষটা আমার কাছ থেকে কি লুকিয়ে রাখছে। 10। গিন্নি তো এত সহজে পিছন ছাড়ছে না। এই আমার মানুষটা মেয়ে মানুষের মতন বসে বসে আয়না দেখছে। মা গো মা, আমার মানুষটাকে ভূতে পেল নাকি? এই জায়গাটা নিরাপদ, এখানে গিন্নির ভয় নেই, আর আশেপাশে লোকজনও দেখতে পাচ্ছি না। কত পর্যন্ত গুনেছিলাম যেন? কত 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 যা ভুলে গেছি। আবার প্রথম থেকে গোনা শুরু করতে হবে। দেখি 1 2 3। মন্ত্রী, আগে বলুন মহারাজ। ভাবছি পরের মাস থেকে আমার রাজসভা সদস্যদের বেতন 1 মোহর করে বাড়িয়ে দেব। বাহ বাহ, এ তো ভালো কথা মহারাজ। যাক, আমার বেতনটাও বাড়বে তার মানে। হ্যাঁ হ্যাঁ, চারদিকে জিনিসপত্রের যা দাম বেড়েছে, তাতে সময়ের সঙ্গে সঙ্গে বেতন না বাড়ালে না খুব খারাপ দেখায়। আপনি আমাদের কথা কত ভাবেন মহারাজ। আপনার মনটা পুরো সর্ষের তেলের মতন। হ্যাঁ, আমার মন সর্ষের তেলের মতন? হ্যাঁ মহারাজ, সর্ষের তেল যেমন চোখের কাছে ধরলে চোখে জল চলে আসে, তেমনই আপনার মন। আমাদের দুঃখে আপনার মন তো সবসময় কাঁদে। না 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 না, আমাকে তেল মাখিয়ে কোনো লাভ হবে না মন্ত্রী। আমি তোমার বেতন 1 পয়সাও বাড়াবো না। কেন মহারাজ? তুমি কাজের কাজটা কি করো শুনি? খালি তো অকাজ আর অকাজ, অকর্মার ঠিকই কোথাকার। এরকম করবেন না মহারাজ। আমাকেও তো বাজার থেকে চাল ডাল সর্ষের তেল কিনতে হয়। বেতন না বাড়ালে আমার সংসার চলবে কেমন করে মহারাজ? কেন কেন, তুমি 1 মাসে যা বেতন পাও তার দ্বিগুণ পয়সা তুমি রাজকোষ থেকে সরাও। তুমি কি ভাবো আমি কিছুই বুঝি না? আমি কি ঘোড়া যে ঘাসে মুখ দিয়ে চলি? এই যে মহারাজ যেসব জানেন সেটা তো আমি জানতাম না। এবার কি করি? 1 2 3 4। এ আবার ছোপের পেছনে বসে অঙ্ক করছে, দেখি তো। 6 7 8। এ কি, এ তো গোপাল। বাহ 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 বাহ, গোপাল তো দেখছি অনেক মোহর জমিয়েছে। 9 10 আর এই হলো 11, মোট 11 মোহর। বাহ বাবা, বিন্দু বিন্দু জলে যেমন সমুদ্র হয়, তেমন এত সংসারের খরচ সত্ত্বেও মহারাজের দেওয়া এক একটা মোহর জমিয়ে গোপাল মোট 11 মোহর জমিয়ে ফেলল। কিন্তু এটা যদি একবার আমার গিন্নি জানতে পারে, তাহলে এক ঝটকায় আমার সমুদ্র একেবারে পুকুর হয়ে যাবে। না 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 না, অতি কষ্টে জমিয়েছি এগুলো আমি কিছুতেই খরচা করব না। ও, এই ব্যাপার। কিছুতেই এই সিন্ধুক ঘরে নিয়ে যাওয়া যাবে না। এক কাজ করি, এটাকে এখানেই মাটির নিচে পুঁতে দিই।
এই যে গোপাল, তুমি মহারাজকে দেখেছো? মহারাজ কি কই না তো। উনি তো এদিকেই এলেন, কোথায় যে চলে গেলেন। তা আপনি মহারাজকে খুঁজছেন কেন শুনি? নিশ্চয়ই কোনো মতলব আছে। হ্যাঁ বলুন, মতলব ছাড়া তো আপনি কোনো কাজ করেন না। সে তো আছেই, তবে মতলব নয়, খবর। একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবরও আছে। আগে কোনটা শুনবে বলো? আগে ভালো খবর। তবে শোনো, পরের মাস থেকে মহারাজ রাজসভার সদস্যদের বেতন 1 মোহর করে বাড়িয়ে দেবেন বলেছেন। বাহ 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 বাহ। আর খারাপ খবর? আর খারাপ খবরটা হলো মহারাজ বলেছেন আমার বেতন বাড়াবেন না। এ তো আরো ভালো খবর। কি বললে গোপাল? গোপাল এক কথা বারবার বলে না মন্ত্রী মশাই। যাক, এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন, এবার আমার সমুদ্রের জল আরো বাড়বে বলে মনে হচ্ছে। যাই, এবার বাড়ি যাই। দারুণ একটা সুযোগ পেয়েছি গোপালের পেছনে লাগার। না 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 না, এই সুযোগ কিছুতেই হাত ছাড়া করব না আমি। মহারাজ, মহারাজ, ও আপনি এখানে? এটা কি মহারাজ? এটা গোপালের সিন্ধু। এই দেখো মন্ত্রী, গোপাল কত মোহর জমিয়েছে। ওরে বাবা, এই যে অনেক মোহর। আপনি এটা পেলেন কোথায় মহারাজ? গোপাল ওর গিন্নির ভয়েই এই সিন্ধুকটা এখানে মাটি চাপা দিয়ে গেছিল। বাহ বাহ, আপনি যদি বলেন তাহলে এই সিন্দুকটা আমার কাছে রেখে দিতে পারেন মহারাজ। সত্যি বলছি, আমি একটা মোহরও বার করব না। না 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 না, জেনে শুনে আমি বিড়ালের কাছে মাছ জমা রাখবো না। তাছাড়া এটা গোপালের সৎ পথে জমানো মোহর। তাহলে এটা নিয়ে কি করবেন এবার? গোপালকে ফিরিয়ে দেবেন? না 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 না, গোপালকে বুদ্ধির চোরে প্রমাণ দিয়ে ওর নিজের সিন্ধুক ফিরিয়ে নিয়ে যেতে হবে। এইভাবেই আমি গোপালের বুদ্ধির পরীক্ষা দেব। হ্যাঁ, সেটা কেমন করে? দেখোই না শুধু। ওই তো গোপাল দাদু এসেছে। ও গোপাল দাদু, আজ আমাদের মাখা সন্দেশ খাওয়াবে বলেছিলে, সন্দেশ এনেছো? হ্যাঁ, আজ নয়, আমি বলেছিলাম পরশুদিন খাওয়াবো। ও, আমাদের বাচ্চা পেয়ে বোকা বানাচ্ছ না? এই রে, আমার চারা কি ঠিক ধরে ফেলেছে দেখছি। এবার ওদের পেট ভরে মাখা সন্দেশ খাইয়ে দিয়ে এসো। চল চল চল, আজ তোদের ভোলা ময়রার দোকানে নিয়ে গিয়ে পেট ভরে মাখা সন্দেশ খাওয়াবো। কি মজা, কি মজা, চল চল চল। ও প্রহরী, আগে বলুন মহারাজ। কৃষ্ণনগর রাজ্যে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করে দাও যে মহারাজ কৃষ্ণচন্দ্র একটা মোহর ভর্তি সিন্ধুক পেয়েছেন। এটা যার সিন্ধুক সে যেন উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের সিন্ধুক ফিরিয়ে নিয়ে যায়। এবার গোপালের মাথায় আকাশ ভেঙে পড়বে। হ্যাঁ, আহ, কি সুন্দর খেতে গো গোপাল দাদু। ভোলার দোকানের মাখা সন্দেশ। জিন্দাবাদ জিন্দাবাদ। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র একটা মোহর ভর্তি সিন্ধুক কুড়িয়ে পেয়েছেন। মহারাজের আদেশ, ওটা যার সিন্ধুক সে যেন মহারাজের কাছে উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের সিন্ধুক ফিরিয়ে নিয়ে যায়। শোনো শোনো শোনো। আরে বাবা, কি হলো গোপাল, এই জল দেবো? জল জল আমার মাথায় দাও। মোহরবর্তী সিন্ধুক গেল রে, গেল 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 গেল। ওরে বাবা, গোপাল দাদুর আবার কি হলো রে? কে জানি, চল তো গিয়ে দেখি। আরে 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 আরে, মাখা সন্দেশের পয়সাটা কে দেবে? যা, দাদুও গেল, আবার নাতি নাতনিরাও গেল, আর আমার মাখা সন্দেশের দামও গেল। হায় হায় হায়, আমার সিন্ধুক, আমার জমানো মোহর। কি হয়েছে গোপাল দাদু, কাঁদছো কেন তুমি? কাঁদছি কি আর সাধে রে, আমার জমানো সমুদ্র আমাকে ছেড়ে চলে গেছে রে। আমাদের রাজ্যে সমুদ্র আছে, জানতাম না তো। ওরে, এই সমুদ্র সেই সমুদ্র নয় রে, আমার জমানো
না না না, বাচ্চাদের সামনে মোহরের কথা বলা যাবে না, না হলে এই খবর সোজা গিন্নির কাছে পৌঁছে যাবে। কি হলো গোপাল দাদু, চুপ করে গেলে কেন? তোরা বাড়ি ফিরে যা, আমাকে আমাকে এক্ষুনি একবার রাজবাড়িতে যেতে হবে। গোপাল তো এখনো এলো না মহারাজ। আসবে আসবে, গোপালের কানে খবরটা পৌঁছলে গোপাল ঠিকই আসবে। মহারাজ 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 ওই তো গোপাল, বলতে না বলতেই হাজির। মহারাজ মহারাজ, কি হলো গোপাল? আহা, হাঁপাচ্ছ কেন? ওটা ওটা আমার সিন্ধুক, ওতে আমার জমানো মোহর আছে। ওহ, যেই মোহরের কথা শুনেছে অমনি লাফাতে লাফাতে চলে এসেছে। আমার সিন্ধুক, তাই আমি আসবো না তো কে আসবে শুনি? ওটা তোমার সিন্ধুক? তা কি প্রমাণ আছে শুনি? হ্যাঁ, প্রমাণ প্রমাণ প্রমাণ। প্রমাণ দিতে না পারলে ওই সিন্ধুক আমি যে তোমাকে ফিরিয়ে দেব না গোপাল। আগে প্রমাণ দাও, তারপর সিন্ধুক পাবে। যে অনেক কষ্টে গিন্নির চোখ এড়িয়ে ওই 11টা মোহর জমিয়েছি মহারাজ। আমার এই টিনের সিন্ধুকটা আমি মাটির নিচে পুঁতে রেখেছিলাম। তাতে কি, সে তো সবাই মাটির নিচেই সিন্ধুক লুকিয়ে রাখে। আমার জমানো মোহর আমায় ফিরিয়ে দিন মহারাজ, না হলে আমাকে পথে বসতে হবে। না 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 না, আগে প্রমাণ করো ওটা তোমার সিন্ধুক, তারপর। মহারাজ, আমি আমি গরিব মানুষ, এমনিতেই মাত্র 11টা মোহর জমাতে পেরেছি। মোহরগুলো রাখার মতো ভালো সিন্ধুকও নেই, একটা টিনের সিন্ধুক, তা আবার ফুটো ফাটা। মহারাজ মহারাজ, আমার মোহরগুলো ফিরিয়ে দিন, লক্ষ্মী মহারাজ। অত তেল দিয়ে লাভ নেই গোপাল। তাহলে আমার সিন্ধুক আমাকে ফিরিয়ে দেবেন না? প্রমাণ না দিলে দেব না। অনেক কষ্টে জমানো মোহর, মোহরে নাম লিখেও রাখিনি, প্রমাণটা দেবো কি করে? সেসব আমি জানি না, প্রমাণ না দিলে কিন্তু সিন্ধুক পাবে না, আর এটাই হলো আমার শেষ কথা। যাও গোপাল, বাড়ি ফিরে যাও, পরের বার প্রমাণ নিয়ে এসো, না হলে ওই সিন্ধুক রাজবাড়িতেই থাকবে, বুঝেছো? বেশ, আমিও ছেড়ে দেব না, এই বলে দিলাম। পরের বার আসলে প্রমাণ নিয়েই আসবো। গোপালকে এবার আচ্ছা জব্দ করেছি। ঠিক বলেছেন মহারাজ, ভাগ্যিস গোপাল যখন সিন্ধুকটা মাটির নিচে পুঁতে রাখছিল তখন আপনি সেটা দেখেছিলেন, না হলে গোপালের পিছনে লাগা রাস্তাটা আপনি পেতেনই না। ভাগ্য মন্ত্রী, একেই বলে ভাগ্য। ভাগ্যিস আমি সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত হয়েছিলাম। এসব তাহলে মহারাজের কাণ্ড। লুকিয়ে রাখা সিন্ধুক মাটি খুঁড়ে বার করে বলে কিনা মোহর ভর্তি সিন্ধুক কুড়িয়ে পেয়েছেন। দাঁড়ান মহারাজ, এবার আমি এমন খেলে দেখাবো যে আর কোনোদিন আপনি গোপালের পিছনে লাগতে আসবেন না। ছাড়বো না, ছাড়বো না আপনাকে মহারাজ। গোপালের জমানো মোহর গোপাল ফিরিয়ে নেবেই, এত সহজে আমি হার মানবো না। বলে কিনা আগে প্রমাণ দাও, তারপর সিন্ধুক দেবো। সাপের 5 পা দেখেছে, 5 পা। ইস, আমার সিন্ধুকেরও যদি পা থাকতো তাহলে কি ভালোই না হতো। আমি ডাকতাম আর আমার সিন্ধুক আমার কাছে ফিরে আসতো। সিন্ধুকের 5 পা, সিন্ধুকের 5 পা। পেয়েছি পেয়েছি, এবার সাপের মতন আমার সিন্ধুকেরও 5 পা গজাবে। আর গোপাল ভাঁড়ের সিন্ধুক আবার গোপাল ভাঁড়ের কাছে ফিরে আসবে, তাও আবার হেঁটে হেঁটে। এই ন্যাপলা, গুলটে, পুঁটি, ট্যাপা আর পুচকে, এদিকে আয়, কাজ আছে তোদের। আমার একটা কাজ করে দিতে হবে, কাজটা করে দিলে আবার মাখা সন্দেশ খাওয়াবো। বলো বলো গোপাল দাদু, কি করতে হবে? কি পারবি তো? পারবো গোপাল দাদু। বেশ, ঠিক সময়ে কাজটা শুরু করে দিস। এবার জমবে খেলা।
ব্যাস এবার ওই গুবরে পোকাগুলোই খেল দেখাবে। এত রাতে আওয়াজ হচ্ছে কোথায়? এই এই এসব কি হচ্ছে? থাম বলছি, থাম থাম বলছি। মহারাজ, ও মহারাজ, তাড়াতাড়ি আসুন। রানীমা তাড়াতাড়ি আসুন। আপনাকে আর আমাকে কারা যেন ডাকছে। হ্যাঁ হ্যাঁ, চলো তো গিয়ে দেখে আসি। কি হয়েছে বাচ্চারা, এত রাতে ডাকাডাকি করছো কেন? এমনি আমরা তো আপনাকে ওই শুভরাত্রি বলতে এসেছিলাম, চলি। ব্যাস এবার সিন্ধুকের নিচের ফুটোর ভিতরে গুবরে পোকাগুলোকে বসিয়ে দিলাম। এবার যা করার এরাই করবে। আজ গোপাল ভাঁড় রাজবাড়িতে যাচ্ছে, তবে খালি হাতে নয়, সঙ্গে আছে এইটা। এটা হলো মোক্ষম প্রমাণ। এবার মহারাজ দেখবেন গোপালের সিন্ধুকের 5 পা। ওই তো গোপালও এসে গেছে। কি গোপাল, আজ সঙ্গে করে প্রমাণ নিয়ে এসেছো তো? আগে তা এনেছি। আমার রাজসভার বাকি সদস্যরাও দাবি করছে ওই 11টা মোহর ভরা টিনের সিন্দুকটা নাকি ওদের। হ্যাঁ, ওটা আমার সিন্ধুক। না 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 না, ওটা আমার সিন্ধু। হতেই পারে না, ওটা আমার সিন্ধুক। না না না, ওটা আমার আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে প্রমাণ দাও তো, যে সঠিক প্রমাণ দিতে পারবে সিন্দুকটা। প্রমাণ? প্রমাণের কথা শুনে সবাই আকাশ থেকে পড়লেন বলে মনে হলো। বেশ, কাউকেই প্রমাণ দিতে হবে না, কারণ ওই সিন্দুকটা আমার। আমি ছাড়া কেউ তো প্রমাণ দিতে পারবে না। তাই নাকি? তা এই সিন্দুকটা যে তোমার, তার কি কোনো প্রমাণ আছে গোপাল? আছে মহারাজ, আছে। এতদিন আপনি সাপের 5 পা দেখার কথা শুনেছেন, এবার দেখবেন গোপালের সিন্দুকেরও 5 পা। হ্যাঁ, সিন্ধুকের 5 পা? হ্যাঁ নয়, হ্যাঁ, আমার সিন্দুক আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে হেঁটে হেঁটে চলে আসবে। বিশ্বাস না হলে সিন্দুকটা কাঁচের বাক্স থেকে বাইরে বার করে রাখুন, মেঝেতে রাখুন, দেখবেন সিন্দুক নিজে থেকে হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে। আমাকে কি তুমি রূপকথার গল্প শোনাচ্ছ? হ্যাঁ, সিন্দুকের পা গজাবে আর সিন্দুক তোমার কাছে হেঁটে হেঁটে আসবে। মহারাজ, গোপাল মোহরের লোভে পাগল হয়ে গেছে। আগে সেটা একটু পরেই প্রমাণ হয়ে যাবে, আগে আমাকে প্রমাণ দেওয়ার সুযোগটা তো দিন। বেশ বেশ, মন্ত্রী সিন্দুকটা কাঁচের বাক্স থেকে বাইরে বার করে রাখো তো। এ তো গোবর। কি পচা গোবরের গন্ধ রে বাবা। আয় আয় বাবা আয়, ফিরে আয় আমার কাছে। আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলি? আয় আয়। কি সর্বনাশ, এ তো জাদু। কি করে হলো এসব? এই দেখুন, আমার সিন্ধুক আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে চলে এসেছে। এই গোপাল, আমি জানি এটা তোমার সিন্দুক, আমি তোমার সিন্দুক তোমাকে ফিরিয়ে দিলাম, কিন্তু তার আগে বলো তো এই অসাধ্য সাধন কি করে করলে তুমি? আগে বুদ্ধির জোরে মহারাজ। এই দেখুন, এ তো গুবরে পোকা। ঠিক বলেছেন বিজ্ঞানী। ও, এই ব্যাপার। কিন্তু গুবরে পোকাগুলো আমাদের কাছে না এসে তোমার কাছে এলো কেন? কারণ এটাই গুবরে পোকাদের প্রিয় খাবার। ওরা খাবারের গন্ধ শুঁকে আমার কাছে এসেছে। দারুণ গোপাল, দারুণ দারুণ বুদ্ধি খাটিয়েছ তুমি, সত্যি ধন্য তুমি।
কিন্তু তুমি এই নিরীহ গুবরে পোকাদের কষ্ট দিয়েছো গোপাল, তাই গোপালের শাস্তি হওয়া উচিত মহারাজ। আগে গুবরে পোকাদের কোনো কষ্ট দিইনি আমি। গুবরে পোকা হলো সবচেয়ে শক্ত পোকা, ওদের গায়ের জোর অনেক। একটা গুবরে পোকা একটা ভারী কাঁসার বাটিকে একা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, আর এতগুলো গুবরে পোকা মিলে সামান্য একটা টিনের ছোট্ট সিন্দুক টেনেছে। এটা কিন্তু গোপাল ঠিক বলেছে মহারাজ, এই গুবরে পোকারা খুব শক্তিশালী হয়, ওদের কোনো কষ্ট হয়নি। তবে ওদের আমি এমনি এমনি ছেড়ে দেব না, ওদের খাবার খাইয়ে তবে ছাড়বো। সাবাস গোপাল, সাবাস। এই না, আরো 100 মোহর তোমার পুরস্কার। তোমার মাথায় যেমন বুদ্ধি, তেমন মনেও তেমনি দয়া। কিন্তু মহারাজ। চুপ! তুমি আর একটা কথাও বলবে না। তোমার মাথায় না গোবর পোড়া আছে, বেশি বকবক করলে গুবরে পোকাদের তোমার মাথায় ছেড়ে দেবো। ওরে বাবা রে! আজ তো রাজসভার ছুটির দিন, তবুও মহারাজ জরুরি ব্যাপার বলে ডেকে পাঠালেন কেন? কোনো বিপদ আপদ হলো না তো? দেখি গিয়ে। ভেতরে আসবো মহারাজ? আসবে বই কি, অবশ্যই আসবে। এইখানে বস। সে না হয় বসছি, কিন্তু এমন করে ডেকে পাঠাবার কারণ? কারণ আছে বই কি, গুরুতর কারণ আছে। কি কারণ মহারাজ? এলেই বুঝতে পারবে। রানী শুনছো, গোপাল তো এসে গেছে। আসছে। এখন বুঝতে পেরেছো তো তোমায় ডেকে পাঠাবার কারণ? আম আস্বাদনের নিমন্ত্রণ। বাহ, খাসা ব্যাপার। তাহলে আর হাত গুটিয়ে না বসে থেকে শুরু করে দাও, দেখি আমাকে হারাতে পারো কিনা। বাহ, বড় চমৎকার খেতে। আমার এক মামা মালদহে থাকেন, এবার সেখানে প্রচুর আম ফলেছে, তাই মামা এক গাড়ি আম পাঠিয়ে দিয়েছে। তা গোপাল, তুমি তো আম খেতে খুব ভালোবাসো। আরে সেই জন্যই তো তোমায় ডেকে পাঠানো। আপনাদের ভালোবাসা আর আন্তরিকতায় আমি ধন্য মহারাজ। নাও নাও নাও, আর কথা না বলে আম খাও। তোমরা তাহলে খাও, আমি রান্নাঘর থেকে আসছি। তবে লজ্জা করো না গোপাল, পুড়িয়ে গেলেই বলবে, আমি আরো আম পাঠিয়ে দেবো। নাও নাও খাও। এ কি মহারাজ, কোথায় গেল? কি গেল? আপনার ডান হাতের অনামিকার সেই বিশেষ আংটিটা, যেটা সেই সাধু বাবা দিয়েছিলেন। তাই তো, আংটিটা কোথায় গেল? খুলে রেখেছেন কি? না 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 না, ওই সাধু বাবা দেবার পর থেকে ওই আংটি আমি কখনো আঙুল থেকে খুলি না। তাহলে গেল কোথায়? এক্ষুনি আমায় খুঁজে দেখতে হবে। তুমি যাও গোপাল, আমি আসছি। মহারাজ কি অন্যমনস্ক হয়ে আংটিটা হারিয়ে ফেললেন? হারিয়ে ফেললে তো সমূহ বিপদ, কারণ সাধু বাবা বলেছিলেন। শোন কৃষ্ণচন্দ্র, এই আংটি তোকে সব রকমের বিপদ থেকে রক্ষা করবে, তবে হারিয়ে ফেললেই তোর রাজ্যে দুর্দিন ঘনিয়ে আসবে। আংটি হারিয়ে ফেলা আবার কোনো অশুভ লক্ষণ নয় তো? কোথায় গেল সেই আংটি? কোথায় যেতে পারে? একি মহারাজ, খাওয়া ছেড়ে উঠে এসে ঘরের মধ্যে আপনি কি খুঁজছেন? রানী, ও রানী, সাধু বাবার দেওয়া আমার সেই আংটিটা তো খুঁজে পাচ্ছি না। সে কি, খুঁজে পাচ্ছেন না মানে? কোথায় গেল? সেটাই তো বুঝে উঠতে পারছি না। আংটি হারানো তো ঘোর অমঙ্গল মহারাজ। ঠিক আছে, আপনি ছাড়ুন, আমি বরং খুঁজে দিচ্ছি। কিরে বেটা, আজ এত দেরি করলি কেন? এদিকে মহারাজের চান তো হয়ে গেল। কি করবো প্রহরী দাদা, ঘরে বউটার যে ঝুম জ্বর, সব দিকে সামলে আসতে তাই দেরি হয়ে গেল। যা যা যা, তাড়াতাড়ি গিয়ে মহারাজের চান ঘর পরিষ্কার করে দে। আর শোন, কাল যেন এইরকম দেরি না হয়। আর কখনো এমন কি হবে না গো প্রহরী দাদা। ঠিক আছে, যা।
মহারাজ আংটিটা কি খুঁজে পেলেন? না গোপাল, এখনো খুঁজে পাইনি। দেখো না গোপাল, তোমার মহারাজের কাণ্ড। এত ভুলো মন, কোথায় যে খুলে রেখেছে কিছুতেই মনে করতে পারছে না। এখন যদি খুঁজে না পায় তাহলে কি হবে বলো তো? সেই সাধু বাবার কাছে যেতে হবে। কিন্তু ওটা তো মন্ত্রপুত আংটি ছিল, আংটি হারিয়ে ফেলেছি শুনলে সাধু বাবা যদি রেগে যান। এখনই অত 7-5 কথা ভেবে মাথা খারাপ করবেন না তো। বাড়ির মধ্যে থেকে আবার কোথায় যাবে আংটিটা? খট করে কিসের শব্দ হলো না? আরে এটা তো একটা আংটি, নিশ্চয়ই মহারাজের হবে। যাই দিয়ে আসি। সারা ঘর তো তন্ন তন্ন করে খোঁজা হলো, তার মানে ঘরে নেই। প্রহরী, প্রহরী! বলুন রানীমা। শোনো, মহারাজের একটা আংটি হারিয়ে গেছে। সকলকে নিয়ে সমস্ত রাজবাড়ি, বাগান সব খুঁজে দেখো, সব। যে খুঁজে আনতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। যাও। যথাজ্ঞা রানীমা। প্রহরী দাদা, মহারাজ কোথায়? কেন, মহারাজের খবর জেনে তোর কি হবে? খুব একটা দরকার ছিল। মহারাজের মন মেজাজ এখন খারাপ, তার আংটি হারিয়ে গেছে। দেখো কাণ্ড, আমি দেখেই বুঝেছিলাম ওটা মহারাজের। মানে? মহারাজের চান ঘরে এই আংটিটা আমি খুঁজে পেয়েছি, এই দেখো। আরে আরে তাই তো, আয় আয় আমার সঙ্গে আয়। রানীমা, রানীমা! কি খবর প্রহরী, পেয়েছো? পেয়েছি, তবে আমি না, পেয়েছে রাজবাড়ির ঝাড়ুদার। পেয়েছে পেয়েছে, জয় মা জয় মা। তা কোথায় সে? ডাকো ডাকো। দেখো দেখো রানী, এই সেই আংটি। ও গোপাল, তুমিও দেখো। আমি তাহলে এখন আসি মহারাজ। আরে যাবে কোথায়? তুমি জানো না আজ তুমি আমার কত বড় উপকার করলে। এর জন্য আমি তোমাকে পুরস্কার দিতে চাই। বল বলো কি নেবে? নতুন বাড়ি, টাকা, চাষের জমি, পুকুর, এত কিছু? এছাড়াও যদি বিশেষ কোনো ইচ্ছে থাকে তোমার, সেটাও আমি পূরণ করব। আগে আমি গরিব মানুষ, এত কিছু নিয়ে আমি কি করব? করব মানে? আরে এত কিছু পেলে তোমার অবস্থা ফিরে যাবে। তাহলে আমাকে 2 দিন সময় দিন মহারাজ, একটু ভেবে দেখি কি চাইবো। বেশ, ঠিক আছে, তাই হবে। যাক বাবা, ধরে যেন প্রাণ এলো। তাহলে চলুন আমাদের অসমাপ্ত কাজটা সেরে ফেললি। অসমাপ্ত কাজ? ওই যে সুস্বাদু আম ভক্ষণ। ও সুস্বাদু আম ভক্ষণ, হ্যাঁ চলো 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 তাহলে চলো। আহা কি আনন্দ, কি আনন্দ! এখন আমি যা চাইবো তাই পাবো। নতুন বাড়ি, কাঁচা টাকা, চাষের জমি, পুকুর, আনন্দে প্রাণ ভরপুর। আরে রাজবাড়ির ঝাড়ুদার এমন দুহাত তুলে নাচতে নাচতে আসছে কেন? আরে এই বেটা, এই! প্রণাম হই মন্ত্রী মশাই, আজ আমার বড় আনন্দের দিন। তা সে তো তোর দুহাত তুলে নাচা দেখেই বুঝেছি, তা আনন্দটা হলো কিসে? আর বলবেন না মন্ত্রী মশাই, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। আরে আসল কথাটা কি বলবি? না বললে সেটাও বলে দে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ বলছি। জানেন, আজ আমাদের মহারাজের আংটি হারিয়ে গিয়েছিল। আংটি হারিয়ে গিয়েছিল? এক মন্ত্রী মশাই, আর বলবো কি, ওনার চান ঘর থেকে আমি সেটা কুড়িয়ে পাই। আর কি বলবো, সেটা পেয়ে মহারাজ খুশি হয়ে আমাকে কত কি দেবেন বললেন। নতুন বাড়ি, টাকা, চাষের জমি, পুকুর, মনের বাসনা। আর এসব শুনে আমি তো যাকে বলে একেবারে মেরে গেছি। সামান্য একটা আংটি খুঁজে যাবে তিনি এত কিছু। তা এসব নিয়েছিস? দেখো কথা, এত সব নিয়ে আমি যে কি করবো সেটাই তো মাথাতে এলো না। তাই মহারাজের কাছ থেকে 2 দিন সময় নিয়ে বাড়ি চলেছি। ঠান্ডা মাথায় ভেবে কিছু একটা ঠিক করব। ঠিক আছে, তুই যা। বুঝলে গোপাল, আংটিটা হারিয়ে যেতে যা দুশ্চিন্তায় পড়েছিলাম না। সেটাই তো স্বাভাবিক মহারাজ, সাধু বাবার মন্ত্রপুত আংটি বলে কথা। মহারাজ, এ কি শুনলাম? আপনার সেই বিশেষ আংটিটা নাকি হারিয়ে গিয়েছিল?
আবার ফিরেও এসেছে। দেখছেন না, তাই তো আমরা মনের সুখে আম খাচ্ছি। তুমি আম খাবে নাকি মন্ত্রী? খুব ভালো জাতের আম। না মহারাজ, কদিন ধরে পেটটা ভালো যাচ্ছে না। আপনার তো খাবার পেটটা ওইটুকু, ঠিক যেন ইঁদুরের মতো। তার আবার ভালো আবার মন্দ। মুখ সামনে কথা বলো গোপাল। মনে আছে একদিন শখ করে হাতির পিঠে চড়েছিলাম বলে তুমি ঠেস মেরে বলেছিলে হাতির পিঠে ইঁদুর চড়েছে? এ বাবা, সেই রসিকতা আপনি এখনো ভোলেননি দেখছি। রসিকতা হলে ভুলে যেতাম, কিন্তু আমি স্পষ্ট বুঝেছিলাম যে আমাকে অপমান করার জন্যই তুমি সর্বসমক্ষে কথাগুলো বলেছিলে। সে তো আপনিও আমাকে যখন তখন কত কিছু বলেন, যেমন টেকো, পেট মোটা, আরো কত কি। আমি কি সেগুলো মনে রেখেছি নাকি মন্ত্রী মশাই? তুমি তো আসলে ভাঁড়, আর ভাঁড়েদের গায়ের চামড়া একটু মোটা হয়, তাই মনে রাখুনি। কিন্তু আমি ভদ্রলোক, মানে অপমান জ্ঞান আমার টনটনে। মন্ত্রী, কি শুরু করলে বলো তো? গোপাল তো কথার কথা বলেছে, তা সেই নিয়ে তুমি আবার পায়ে পা তুলে ঝগড়া করতে শুরু করে দিলে কেন? বাহ মহারাজ, আপনি তো দেখছি গোপালের দিকেই ঝোল টেনে কথা বলছেন। ঠিক আছে, আমি আসছি। আই মন্ত্রী, শোনো শোনো। যা, চলে গেল। মহারাজের কাছ থেকে আশকারা পেয়ে না, গোপাল দেখছি এমন মাথায় চড়ে গেছে যে লঘুগুরু জ্ঞানটা অবধি হারিয়ে ফেলেছে। দাঁড়াও, সুযোগ পেলে এমন ব্যবস্থা করব যে কেঁদে কুল পাবে না। কিন্তু কি করা যায়, কি করা যায়, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, মাথায় এসে গেছে। তাহলে আর দেরি করা কেন, যাই একবার ওর বাড়ি যাই। কিরে, ভেবে কি কিছু স্থির করলি? না মন্ত্রী মশাই, এখনো কিছু ঠিক করতে পারিনি। কেন? একবার ভাবছি মহারাজ যা যা দেবেন বলেছেন সব নিয়ে নি, আবার ভাবছি সব কিছু নিতে চাইলে মহারাজ যদি আমার লোভী ভাবেন। শোন, তুই কি চাইবি সেটা আমি বলে দিচ্ছি। আপনি বলে দেবেন? তাহলে তো খুব ভালো হয়। এ কি বলছেন মন্ত্রী মশাই? সে সব কিছু ছেড়ে আমি এটা চাইবো? হ্যাঁ, এটাই চাইবি। কিন্তু তাহলে আমার বাড়ি, জমি, টাকা, পুকুর? ও সব তোকে আমি দেব। দেখ না, কালই তোর বাড়িতে আমি ঘরামি পাঠিয়ে দেব। একদিনেই তোর এই ভাঙা বাড়ি কেমন সারিয়ে ঝাঁ চকচকে হয়ে যাবে দেখিস। তারপর টাকা, পুকুর, জমি তো আছেই। ও তাহলে ওইটাই চাইবো। হ্যাঁ, ওটাই চাইবি। দেখবি না কেমন মজা হবে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তখন ওইটাই চাইবো। এবার দেখবে গোপাল ভাঁড় তোমার কি হাল হয়। তাহলে ওই কথাই রইল, কাল মহারাজের কাছে গিয়ে চেয়ে নিস। ঠিক আছে? ঠিক আছে। মহারাজ! আরে এসো এসো, বলো, ভেবে কি ঠিক করলে? মহারাজ, আমার মনের মধ্যে একটা বাসনা আছে, এইটা যদি আপনি পূরণ করে দেন তাহলে আমার আর অন্য কিছুর দরকার নেই। বলো তাহলে, কি তোমার বাসনা? আমার অনেক দিনের সাথ গোপাল ভাঁড়ের পিঠে চড়ে সারা কৃষ্ণনগর ঘোরা। কি বললে? গোপাল ভাঁড়ের পিঠে চড়ে সারা কৃষ্ণনগর ঘোরা। কি অসম্ভব কথা বলছো তুমি? দেখো, এটা কি করে সম্ভব? সম্ভব না হলে দেবেন না। আমি শুধু মনে মনে জানবো যে মহারাজ কৃষ্ণচন্দ্র আমার মনের বাসনা পূরণ করতে পারলেন না। ঠিক আছে মহারাজ, আমি চলি। এ তো ভীষণ দোটানায় পড়া গেল। লোকটার মনের বাসনা পূরণ করতে না পারলে ও হয়তো সারা কৃষ্ণনগরে আমার অক্ষমতার কথা রটিয়ে বেড়াবে। ওদিকে গোপালকেই বা আমি কথাটা বলবো কি করে? হায় ভগবান, এ কি পরীক্ষায় ফেললে! নিন, জল খাবারটা খেয়ে নিন মহারাজ। খাবো না, খাবো না রানী, খাবো না। আমার এখন কিছুই ভালো লাগছে না। কেন? যাকে আমি অত কিছু দেব বললাম সে সব কিছুই না চেয়ে এক অদ্ভুত বায়না করছে। কি? তার নাকি একটাই মনের বাসনা। কি বলবো, সে নাকি গোপালের পিঠে চড়ে সারা কৃষ্ণনগর ঘুরে বেড়াতে চায়। কি বলছেন কি আপনি? ঠিকই বলছি রানী, তাই তো আমি চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। বুঝতে পেরেছি,
এখন গোপালই আমাদের একমাত্র ভরসা। কিন্তু এই কথাটা গোপালকে আমি বলবো কি করে বলো তো? ঠিক আছে ঠিক আছে, আপনি বলতে না পারলে আমি ওকে ডেকে বলবো। দেখবেন মহারাজ, গোপাল ঠিক একটা উপায় বের করবে। ঠিক দেখো তাহলে, আমার মাথায় তো আর কিছুই আসছে না। গোপাল দাদা, গোপাল দাদা, কি ব্যাপার রক্ষী? রানীমা এক্ষুনি তোমায় একবার ডাকছেন। রানীমা ডাকছেন? ঠিক আছে, চলো দেখি। সব কথা তো শুনলে গোপাল, এখন একমাত্র তুমি মহারাজকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারো। চিন্তা করবেন না রানীমা, বেটাকে পিঠে নিয়ে ঘুরতে আমি রাজি। এতে তোমার অপমান হবে না? দেখুন না ওর কি অবস্থা করি। আপনি মহারাজকে বলে দিন আর অন্য কিছু চিন্তা না করে ওর কথায় যেন রাজি হয়ে যান। তুমি আমাদের বাঁচালে গোপাল। এবার মোটকু গোপাল পড়েছে কলে। আহা, সেই দৃশ্যটা আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। মহারাজের পরম প্রিয় গোপাল ভাঁড় একজনকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগরে ঘুরে বেড়াচ্ছে। আহা, লোকজন দেখছে আর মুখ টিপে হাসছে। ছেলেপুলের দল চটাপট হাততালি দিচ্ছে আর লজ্জায় মাথা হিট হয়ে যাচ্ছে টেকো গোপালের। যা যা, এক্ষুনি একটা চোঙা নিয়ে বেরিয়ে পড়। চোঙা ফুঁকে সারা কৃষ্ণনগরের লোককে কাল সকালে রাজবাড়ির সামনে তামাশা দেখতে আসতে বল। আহা আহা, কি আনন্দ! শোনো শোনো নগরবাসী, কাল সকালে রাজবাড়ির সামনে থেকে এক ঘোর তামাশা হবে। চলে এসো সকলে আর বিনা খরচায় এই তামাশা দেখে যাও। শোনো শোনো শোনো, তোমাদের প্রিয় গোপাল একজনকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগর ঘুরে বেড়াবে। শোনো শোনো শোনো। এসব কি বলছে রে? গোপাল দাদু আবার কাকে পিঠে নিয়ে ঘুরে বেড়াবে? সেটাই তো বুঝতে পারছি না রে। চল তাহলে গোপাল দাদুর বাড়ি, দাদুর কাছে জানতে হবে। তাই চল। দাদু, রাস্তায় চোঙা ফুঁকে এসব কি বলছে? তুমি নাকি কাল কাউকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগর ঘুরে তামাশা দেখাবে? ও মা, এইসব আবার বলছে নাকি? তাহলে চলে আয় কাল, দেখবি এক জব্বর তামাশা। তুমি তাহলে সত্যি একজনকে পিঠে নিয়ে ঘুরে বেড়াবে? না না, সেটা খুব খারাপ দেখতে লাগবে। আরে এখনই এত উতলা হচ্ছিস কেন? দেখ না কাল কি হয়। কি হবে মানে? ওরে বাবা, তোদের প্রশ্নের জ্বালায় তো দেখছি মাথা খারাপ হয়ে যাবে রে আমার। যা বাবারা, এখন তোরা যা। তবে হ্যাঁ, কাল সকালে রাজবাড়ির সামনে আসতে কিন্তু ভুলিস না। আর যাকে পারবি তাকেই নিয়ে আসবি, ঠিক আছে? কি জানি বাবা, তোমার মনে কি আছে? আসুন আসুন আসুন, যে যেখানে আছেন আসুন, হেঁটে আসুন, দৌড়ে আসুন, পড়ে গেলে গড়িয়ে গড়িয়ে কিংবা হামাগুড়ি দিয়ে আসুন, তবু আসুন আর এসে কালের শ্রেষ্ঠ তামাশা দেখে চোখ সার্থক করুন। আসুন আসুন আসুন। উমা, এ কি কাণ্ড! গোপালের মাথা কি হলো লন্ড ভন্ড? না হলে কি কেউ যে একজনকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগর ঘুরে বেড়াতে রাজি হয়? আসলে গোপাল যা করছে তার সবটাই আমার মুখ বাঁচাতে। মহারাজ, আমি এসে গেছি, তাহলে এবার আমার মনোবাসনা পূরণের ব্যবস্থা করুন। আরে বেটা, তোর আবার মনোবাসনা পূরণ হবে কি রে? তুই তো আমার দাবার ঘুঁটি। আসল মনোবাসনা তো পূরণ হবে আমার। আহা আহা, আজ আমার কি আনন্দের দিন! মহারাজ, এবার আমি গোপাল ভাঁড়ের পিঠে চড়তে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে। গোপাল, আমি প্রস্তুত মহারাজ। আয় ভাই, এবার আমার পিঠেও সারা কৃষ্ণনগর তোকে পিঠে করে ঘুরে বেড়াই। হায় ভগবান, এই দৃশ্য আমি সহ্য করব কি করে? আরে আরে, এই বেটা, কি করছিস? আমার গলা জড়িয়ে ধরছিস কেন? দেখি, দুহাত দিয়ে গলা জড়িয়ে না ধরলে আমি তোমার পিঠে চড়ে ঘুরে বেড়াবো কি করে? উল্টে পড়ে যাবো না? সে তুই হড়কে পড়ে যা কিংবা গোল্লায় যা, তাতে আমার কি?
আমি তোকে আমার গলা জড়িয়ে ধরতে দেব না। কেন গলা জড়িয়ে ধরতে দেবে না কেন? কারণ মহারাজের কাছে ও শুধু আমার পিঠে চড়বে বলেছিল, একবার তো বলেনি যে আমার গলা জড়িয়ে ধরবে। তাই পিঠে নিলেও কখনো গলা জড়াতে দেব না। ঠিক আছে, তবুও ও তোমার পিঠে চড়বে। এই বেটা, গলা জড়িয়ে না ধরেই পিঠে ঝুলে পড়। আপনি থামুন তো মশাই, আপনার জন্যই তো আজ আমার এই হাল। মানে বিশ্বাস করুন মহারাজ, আমার বাড়ি গিয়ে মন্ত্রী মশাই আমার কানে এই মন্ত্র দিয়েছিলেন। মন্ত্রী মশাই এই সেরেছে, এ তো হাতে হাঁড়ি ভেঙে দিচ্ছে। এখন কি হবে? তখন কত বড় বড় কথা, আমাকে জমি দেবেন, টাকা দেবেন, একদিনের মধ্যে ঘর সারিয়ে দেবেন, কিন্তু 2 দিন কেটে গেছে, এখনো ঘর আমি দেখা নেই। মন্ত্রী, এখানেও তুমি কলকাঠি নেড়েছো? মিথ্যে কথা মহারাজ, মিথ্যে কথা। ওই বেটা ও মিথ্যে কথা বলছে। আমি এসবের কিচ্ছু জানতাম না। মানে ও যে গোপালের পিঠে চড়তে চায় সেটাই আমি জানতাম না। তাহলে আপনার বটা কাল থেকে সারা রাজ্যে চোঙা ফুঁকে বেড়ালো কেন? সে আমি কি করে বলবো? তুমি আর একটা কথাও বলবে না, যা বলার আমি বলবো। এই জঘন্য কাজের জন্য তোমার শাস্তি হলো। শাস্তির কথাটা না হয় আমি বলি মহারাজ। বলো। মন্ত্রী মশাই আমাকে পিঠে করে সারা কৃষ্ণনগরে ঘুরে বেড়াবেন। আর আগেই বলে রাখছি, উনি আমার খুব বন্ধু তো, তাই কিন্তু 2 হাত দিয়ে ওনার গলা জড়িয়ে রাখবো। আসুন মন্ত্রী মশাই, এবার আপনার পিঠে চড়ি। ছেলে বুড়ো আজ সকলে এখানে তামাশা দেখতে এসেছে, এবার দেখো তামাশা। বুঝলে মন্ত্রী মশাই, আমাদের দাদুকে জব্দ করা অত সোজা না। তাহলে যাত্রা শুরু হলো। ওরে বাবা, পিঠের হাতটা কিরকম মরমর করে উঠলো। ও গোপাল ভাই ছেড়ে দাও না। তোমাকে পিঠে বয়ে বেড়ানো কি আর আমার কম্ম? সেটা কি করে হয় মন্ত্রী মশাই? এত লোক কষ্ট করে তামাশা দেখতে এসেছে, তামাশা না দেখেই ফিরে যাবে? তা কি হয়? এমন করে আমার গলা জড়িয়ে ধরলে কেন গোপাল? আমি যে আপনাকে খুব ভালোবাসি মন্ত্রী মশাই। আরে দম বন্ধ হয়ে যাবে যে। ওরে বাবা, ওরে হাঁপ ধরে যায় যে। যত কথা বলবেন তত হাঁপিয়ে পড়বেন, তার চাইতে চলুন। সারা কৃষ্ণনগর তো আর কম পথ নয়। ওরে বাবা, ও বাবা, ও মা, ওরে বাবা রে। সত্যি এক তামাশা বটে, এ যেন ইঁদুরের পিঠে হাতি চলেছে। ইঁদুরের পিঠে হাতি? সবাই রাজসভায় চলে এসেছে দেখছি, কিন্তু ওই প্রতিদিনের মতন গোপাল এখনো এসে পৌঁছয়নি। ওটাও রোজকার স্বভাব, আর যার স্বভাব 9-তে বদলায় না তা 90-তেও বদলাবে না। প্রণাম মহারাজ। এই এতক্ষণে আসার সময় হলো গোপালের। আসলে মহারাজ হয়েছেটা কি, আপনার বৌমা আজকে চমৎকার করে একটা মাছের পদ রান্না করেছিল। মাছের পদ? তা কি পদ গোপাল? পুঁটি মাছের অম্বল। জিভে জল আনা সে কি স্বাদ মহারাজ। আপনার জন্য তাহলে কালকে নিয়ে আসবো। আচ্ছা নিয়ে এসো তাহলে, দেখবো খেয়ে। দেখবেন একেবারে হাত চাটবেন। কিন্তু মহারাজ, গোপালের দেরি করে আসার জন্য শাস্তি? ওসব বাদ দাও, ওই পুঁটি মাছের অম্বল নিয়ে আসাই গোপালের শাস্তি। আমি বলি কি মহারাজ, আপনি বরং আপনার রাজবাড়ির পুকুরগুলোতে বেশ কিছু মাছের চাষ করুন, ব্যয় কম আয় বেশি। কথাটা তো নেহাত মন্দ বলনি গোপাল। অনেকদিন হলো রাজবাড়ির পুকুরগুলোর তেমন ভাবে পরিচর্যা কিছুই করা হয়নি। এদিকে রাজকোষের অবস্থাও খুব একটা যে ভালো তা বলবো না। এই মুহূর্তে যদি এরকম কিছু একটা করা যায় তাহলে তো বেশ ভালোই হবে। হ্যাঁ মহারাজ, গোপাল ঠিক বুদ্ধি দিয়েছে। মাছ চাষ করলে একদিকে যেমন আপনার রাজকোষ ভরে উঠবে, তেমনি অন্যদিকে আপনার ভুঁড়িও আমার মতো বেড়ে উঠবে। সকালে মাছের ঝোল, রাতে মাছের ঝাল, আর মাছের অম্বল। কি অম্বল! কি গো, তখন থেকে খালি তোমাকে দেখছি এদিক আর ওদিক করছো। কি দুপুরের খাবার হজম হয়নি নাকি?
খাবার সব হজম হয়েছে, কিন্তু মহারাজের ওই গোপালের ওপর দরদে গত আচার ব্যবহার আমার কিছুতেই হজম হচ্ছে না। তুমি শুধু দিন রাত ওই গোপালের কথাই ভাবো, আমার কথা একটুও ভাবো না। সেই কবে বিয়ের সময় 3টে ছোট্ট ছোট্ট মুক্তোর মালা কিনে দিয়েছিলে, তারপর থেকে কোনো দিন আমাকে ভালো মুক্তোর মালা কিনেই দিলে না। ওই আবার শুরু হয়ে গেল। হ্যাঁ, আমি কিছু বায়না করলেই তো তোমার গায়ে লাগে গো। আর তুমি নাকি কৃষ্ণনগরের মন্ত্রী, তোমার স্ত্রীর কোথায় গা ভর্তি গয়না থাকবে? তা না, সে পরবে এই ছোট ছোট কম দামি মুক্তোর হার। দিন রাত আমার মাথাটা খেও না তো। রান্নাঘরে অনেক খাবার আছে, খিদে পেলে সেগুলো খেও। যত সব। কি মন্ত্রী মশাই, এতদিন পরে আবার হঠাৎ করে আমাদের দুজনকে তলব করলেন, ব্যাপার কি? এই নে ছোলা খা। আসলে ব্যাপারটা হলো, মহারাজ সিদ্ধান্ত নিয়েছেন যে উনি ওনার রাজবাড়ির সব পুকুরগুলোতে মাছ চাষ করবেন। তা মাছ চাষ করুক আর হাঙর চাষ করুক, তাতে আপনার কি? ওরে, আমিও তো মহারাজের মতো বড়লোক হতে চাই নাকি? হ্যাঁ, এই নে তুইও ছোলা খা। আচ্ছা, আমি যদি এরকম ছোলা খাইয়ে, না ছোলা না মুক্তো, হ্যাঁ মুক্তো, গিন্নির ছোট মুক্তোর মালা, তারপর আমিও বড়লোক হয়ে যাব। ও আরো পাওয়া যায় না। কি আবল তাবল বকছেন বলুন তো? ছাগলকে ছোলা খাইয়ে আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? ওরে না রে না, আমার মাথায় এমন একটা বুদ্ধি এসেছে না, সেটা শুনলে আমি কেন, সবাই পাগল হয়ে যাবে। কি বুদ্ধি মন্ত্রী মশাইয়া? ওহো, দারুণ মন্ত্রী মশাই, দারুণ বুদ্ধি। এরকম হলে আপনাকে আর দেখে কে? কদিনের মধ্যে আপনি মহারাজের থেকেও বেশি বড়লোক হয়ে যাবেন। তখন আমি হব কৃষ্ণনগরের রাজা। কি মন্ত্রী মশাই রাজা হবে না কি হবে, এরকম কি একটা বললো না? যাই গিয়ে জিজ্ঞেস করে দেখি। কি মন্ত্রী মশাই, আপনি রাজা হবেন? এই মরেছে, গোপাল শুনতে পেয়ে গেছে মনে হচ্ছে। আরে না, রাজা না, খাজা। আমি খাজা খাবো। ভোলা ময়রা আজকাল ভালো খাজা বানাচ্ছে। আমি একটু পরেই যাব আর খাবো। হ্যাঁ, খাজাই তো। সে আপনারা খাজা গজা তেলে ভাজা যা খুশি খান, আমি চলি। বাবা শান্তি। শোন বটা ঘটা, তোদেরকে যেটা বলছিলাম, আজকে রাতে ঠিক 10টার সময় চলে আসবি, আর সাথে করে বালতি ভরে 1 বেগদা মাপের জ্যান্ত চারাপোনা। হ্যাঁ, ঠিক আছে, সব মনে থাকবে। হ্যাঁ, জ্যান্ত চারাপোনা মনে থাকে যেন, নইলে তোদেরকে আমি জ্যান্ত রাখবো না। আমাদের নিয়ে অত চিন্তিত হবেন না। রাত 10টা মানে রাত 10টা। দেখেছো রানী, দেখেছো? পেয়াদাকে দিয়ে সেই কখন গোপালকে ডেকে পাঠিয়েছি, কিন্তু এখনো গোপালের নাম গন্ধই নেই। একটু ধৈর্য ধরুন মহারাজ, গোপাল নিশ্চয়ই এক্ষুনি চলে আসবে। প্রণাম মহারাজ। তা হঠাৎ আপনি আমাকে ডেকে পাঠালেন কেন? শোনো গোপাল, আমি সব রাজসভাসদদের মধ্যে তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করি, তাই এই কাজটা তোমাকেই করতে হবে। কি কাজ মহারাজ বলুন? তুমি সকালে রাজসভায় বললে না রাজবাড়ি পুকুরগুলোতে মাছ চাষ করার জন্য, তাই আমি ভাবছি কাজটা কালকে সকাল থেকে শুরু করে দেব। হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই। শুভ কাজে দেরি করতে নেই, কালকে কেন, আজ থেকেই শুরু করে দিন। তাহলে চলো গোপাল। কোথায় মহারাজ? মাছের আড়তে। আমরা জ্যান্ত চারা মাছ চিনতে যাব। তুমি ভালো খেতে পারো, তাই তুমি নিশ্চয়ই ভালো মাছ চিনবে। তা মহারাজ, কিছু মাছ চিনি, সময়ের অভাবে আমার পুকুরে চাষ করতে পারি না, নইলে। ঠিক আছে, আর দেরি না করে এখনই চল। হ্যাঁ, চলুন। এটা কি রে, অকালে মুখ ঢাকা দিয়ে ঘুরছে কেন? কি সৌভাগ্য মহারাজ,
আজ আপনি আপনি স্বয়ং আমাদের মাছের আড়তে এসেছেন। কি সৌভাগ্য। বলুন বলুন কি মাছ নেবেন? বলছি ওই ভালো কিছু চারা পোনাও দেখাও দেখি। রাজবাড়ি সব পুকুরে মাছ চাষ করা হবে। ইস, একটু আগে আসবেন তো। দুজন ওই লোক এসে ভালো জাতের 2 বালতি চারা পোনা নিয়ে গেল। এই তো দেখলেন না, আপনারা ওই ঢোকার সময় কালো কাপড়ে মুখ ঢাকা দুজন বেরিয়ে গেল। তাহলে কি হবে? মহারাজ, আমি বলি কি, ওই আপনি যদি কিছু না মনে করেন, হ্যাঁ, তাহলে ওই কালকে আপনি আসুন। হ্যাঁ, কালকে বেশ আরো ভালো জাতের অনেক চারাপোনার জোগান হবে। ঠিক আছে, তাহলে আর কি করা যাবে? কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি? দেখেছিস, মন্ত্রী মশাই আমাদের দুজনকে পুকুর পাড়ে দাঁড় করিয়ে রেখে নিজে এখনো অবধি এলো না। একটু ধৈর্য ধর, দেখবি নিশ্চয়ই আসবে। না এসে আর যাবে কোথায়? রাতারাতি বড়লোক হওয়ার এই সুবর্ণ সুযোগ কে হাতছাড়া করে বল? এই, তুমি আমার এই মুক্তোর মালাগুলো নিয়ে কোথায় যাচ্ছ? তোমাকে বলেছি তো, আজকে তোমার কাছ থেকে 5 টাকা দামের 3টে মুক্তোর মালা নিচ্ছি। কালকে 50 টাকা দামের 3টে মালা কিনে দেব। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। ওই তো মন্ত্রী মশাই চলে এসেছেন। নে কই দেখি, এবার মাছগুলোকে ছাড়তে হবে। আরে তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? এতগুলো মাছ আছে যখন, তোরাও হাত লাগা। শোনো শোনো শোনো, আজ আমাদের কৃষ্ণনগরের মন্ত্রীর পুকুরে এক অভিনব ব্যাপার ঘটেছে। এই পুকুর থেকে ছিপে করে মাছ তুললেই সেই মাছের পেটে মুক্তো পাওয়া যাচ্ছে। শোনো শোনো শোনো। হ্যাঁ, মাছের পেটে মুক্তো? যাই তো গিয়ে দেখি। কিরে বটাঘটা, মন্ত্রী মশাইয়ের পুকুরে মাছের পেটে মুক্তো? বিশ্বাস না হলে একটা ছিপ নিয়ে বসে পড়ো না গোপাল, বাড়ি গিয়ে কেটে দেখবে, মুক্তো পাবেই পাবে। দাও দাও গোপাল দাদা, দাও 100 টাকা দাও, আর ওই ছিপ নিয়ে বসে পড়ো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মাছ ধরলেই মুক্তো, মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। আসুন আসুন আসুন, হেঁটে আসুন, ছুটে আসুন, দৌড়ে আসুন, ছিপ দিয়ে মাছ ধরুন, মাছ ধরলেই মুক্তো। না না, মাথা খারাপ নাকি? মুক্তো উঠবে কি উঠবে না ঠিক নেই। আমি 100 টাকা অকারণে নষ্ট করবো কেন? এই দেখ, সকালে একটা বড় মাছ পেয়েছিলাম, একটু আগে গিন্নি সেটা কেটে এই বড় মুক্তোটা পেয়েছে। কি মন্ত্রী মশাই, শুনলাম তোমার পুকুরে নাকি মাছ তুললে মাছের পেটে মুক্তো পাওয়া যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে বই কি। বিশ্বাস না হলে 100 টাকা দাও আর ছিপ দিয়ে মাছ ধরো। তবে শর্ত হলো, একবার টাকা দিলে একটা মাছই ধরা যাবে। এবার আপনার ভাগ্যে বড় মুক্তো উঠলে লাভ, আর ছোট উঠলে লোকসান। না ভেবে চটপট 100 টাকা দিন আর মাছ ধরুন, মুক্তো পাবেন 100% সত্যি। না, তাহলে তো ভাগ্য পরীক্ষা করে দেখতেই হচ্ছে। এতে পুরো 100 টাকা আছে, গুনে দেখে নিন। বাড়ি থেকে ছিপ আনবেন না দেবো? না না, দে, আর বাড়ি যাব না। পণ্ডিত মশাই যখন ভাগ্য পরীক্ষা করছেনই, তখন আর আমরা আবার যাই কেন? হ্যাঁ, আমরা অবশ্যই। গোপাল, সবাই তো মাছ ধরছে, তুমিও ধরো। না না, আমার টাকা উঠছে না, যে ধরছে ধরুক। এই তো টোপ গিলেছে, মাছ টোপ গিলেছে। দেখেছো, কেউ এখনো রাজসভায় এলো না। কালকে শুধু গোপাল দেরি করেছিল, আর আজকে সবাই দেরি। আর এদিকে আমি কৃষ্ণনগরের রাজা ফাঁকা রাজসভায় বসে মাছি মারছি।
মহারাজ এতক্ষণ মাছই মারছিলেন, এবার চলুন মাছ ধরবেন। হ্যাঁ মানে কি বলতে চাইছো কি গোপাল? মানেটা খুবই সোজা মহারাজ। সবাই আজকে সকাল সকাল মন্ত্রী মশাইয়ের পুকুরে মাছ ধরছেন, আপনিও চলুন মাছ ধরবেন, আর মাছ ধরলেই পাবেন মুক্ত। চলো তো গিয়ে ব্যাপারটা দেখি। আসুন আসুন আসুন, 100 টাকার বিনিময়ে ছিপ দিয়ে মাছ ধরুন আর পেয়ে যান মুক্ত। আমাদের মহারাজও মাছ ধরতে চলে এসেছেন। এই কি হচ্ছেটা কি মন্ত্রী? তামাশা? তামাশা না মহারাজ, আমার পুকুর হলো চমৎকারী পুকুর। এই পুকুরে যে মাছটা ধরবেন তাতেই মুক্ত। কি যথা কথা বলছো? মন্ত্রী সত্যি কথা বলছে মহারাজ, আমিও পেয়েছি, তবে একটা ছোট্ট চারাপোনা, কিন্তু তারপর কেটে দেখি পেটে একটা মুক্ত। এই দেখুন। কিন্তু দুঃখের কথা, এই ছোট মুক্তোর দাম 1 টাকা হবে না, কিন্তু আমার 100 টাকা চলে গেল। সেটা আপনার ভাগ্য। মাছের পেটে এরকম মুক্ত হতেই পারে না, মুক্ত তো ঝিনুকের ভিতরে হয়। কি থেকে কি হয় সব ভগবানই জানেন। মহারাজ আমার মনে হয় কোনো শ্যাকরাকে ডেকে আনা উচিত। শুনলাম এখানে নাকি মাছের পেটে মুক্ত পাওয়া যাচ্ছে। আমি তো তাই শুনলাম। হয়তো বলতে না বলতে শ্যাকরাও এখানে হাজির, ওনাকেই দেখান পণ্ডিত মশাই। শ্যাকরা তুমি এদিকে শোনো। আপনিও এসেছেন? হ্যাঁ আপনিও বলুন বলুন মহারাজ বলুন। এই মুক্তটা দেখে বলো তো, এটা আসল মুক্ত না অন্য কিছু? এ তো একেবারে খাঁটি মুক্ত, কিন্তু খুব কম দামি। এসব ওই 5 টাকা দামের মুক্তোর মালাতে ব্যবহার করা হয়। দেখুন দেখুন, মাঝখানে একটা ছিদ্র আছে। এই একটা মুক্তোর মূল্য কয়েক পয়সা মাত্র। হ্যাঁ তাই তো, মাঝখানে ছিদ্র কেন মন্ত্রী? কিন্তু আমি যে মাছটা ধরেছি তার পেটের মুক্তোতে ছিদ্র নেই মহারাজ, এই দেখুন। হ্যাঁ হ্যাঁ, এটা বেশ দামি মুক্ত। এটা তো দেখি 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 দেখি, হ্যাঁ কয়েকশো টাকা তো হবেই। ব্যাপারটা খুবই গোলমেলে। কি মহারাজ, কি বুঝলেন? আপনিও ধরুন না মাছ, মাত্র 100। কে জানে, হয়তো আপনি 100 টাকার বিনিময়ে 500 টাকার মুক্ত পেলেন, সাথে আবার একটা টাটকা মাছ। না না থাক, তোমরা যার ইচ্ছে মাছ ধরো, আমি চললাম। গোপাল, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। ও গোপাল, এসব সত্যি না মন্ত্রীর ভোজবাজি? মানে আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কিন্তু আমার মাথায় সব পরিষ্কার হয়ে গেছে মহারাজ। কি পরিষ্কার হয়েছে? একটা ব্যাপার খেয়াল করেছেন? কি ব্যাপার? কালকে আমরা যখন মাছের আড়তে গিয়েছিলাম তখন দুজনকে দেখেছিলেন মাথায় পাগড়ি ছিল, আর পাগড়ি দুটো হুবহু দুজনের পাগড়ির মতো দেখতে। কার মতো? আমি তো ঠিক বুঝতে পারছি না। পাগড়ি দুটো হুবহু বটা ঘটার মতো, আর আমার মনে হচ্ছে ওই চারাপোনা মাছই। ওহ, কি বলছো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবলাম আমি রাজবাড়ির পুকুরগুলোতে মাছ চাষ করব, আর এখন দেখছি মন্ত্রী মাছের ব্যবসায় শুরু করে দিয়েছে। যা বোঝার কালকে সকালেই বুঝে যাবেন মহারাজ, শুধু আমাকে একটু ভাবনা চিন্তার সময় দিন। সে সময় আমি তোমাকে দিচ্ছি, কিন্তু আমাকে এটা জানতেই হবে মন্ত্রীর পুকুরে সব মাছের পেটে মুক্ত কিভাবে এলো? এরকম অলৌকিক ব্যাপার প্রাকৃতিক না কৃত্রিম? ন্যাপলা, গুলটে, টেপা, পুটি, পুচকে, এদিকে আয়। বলো গোপাল দাদু। এই নে, তোদের সবার জন্য রসগোল্লা নিয়ে এসেছি। কি মজা! বলানি কোনি, আজকে আমরা সবার জন্য রসগোল্লা। শোন, তোদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? তোদের 3 জনের ওপর নজর রাখতে হবে, বটা, ঘটা আর আমাদের মন্ত্রী মশাই। আর ওরা ওখানে কি করছে সেটা জানাতে হবে। মন্ত্রী মশাইয়ের পুকুরে মাছের পেটে কিভাবে মুক্ত এলো এটা জানতেই হবে। আচ্ছা গোপাল দাদু, ঠিক আছে। কি গো গিন্নি, কোথায় গেলে? এই তো রান্না করছি। কি হয়েছে? ওসব রান্না বান্না ছেড়ে একবার ঘরে এসো। এই দেখো গিন্নি, দেখো
তোমার জন্য কি নিয়ে এসেছি। ও মা, এ তো দেখছি কি সুন্দর, কি সুন্দর একটা মুক্তোর হার। শুধু তাই নয়, তোমার জন্যে সোনার ঝুমকো, কানের দুলও গড়িয়ে এনেছি। ভোজবাজি করে আজকে পুকুর থেকে যা রোজগার হয়েছে না, এরকম চলতে থাকলে তোমাকে রোজ রোজ নতুন নতুন গয়না গড়িয়ে দেব। ও মা, তাই যদি হয় আমিও তোমাকে রোজ রোজ ভালো মন্দ রান্না করে খাবো। তখন থেকে বসে বসে মশা মারছি, কারোর কোনো পাত্তা নেই। নে তাড়াতাড়ি কালকের মতো এগুলো খাইয়ে মাছগুলোকে পুকুরে ছেড়ে দে। ওই দেখ, ওরা যেন মাছগুলোকে কিছু খাইয়ে পুকুরে এক এক করে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ তাই তো, চল চল এক্ষুনি গিয়ে ব্যাপারটা গোপাল দাদুকে জানিয়ে আসি। ঠিক আছে, তোরা এখন যা, আমি যা করার কালকেই করব। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মাছের পেটে মুক্ত, সবাই দলে দলে আসুন, 100 টাকার বিনিময়ে ভাগ্য পরীক্ষা করুন। কি মন্ত্রী, কি ব্যাপার? আমাকেও 100 টাকা দিতে হবে নাকি? তা তো দিতেই হবে মহারাজ। হয়তো আপনি 100 টাকা দিয়ে 500 টাকার মুক্ত পেয়ে গেলেন, তখন পুরোটাই ভাগ্যের ব্যাপার। কিন্তু হ্যাঁ, মুক্ত আপনি পাবেন। তাহলে আমিও মাছ ধরবো, আর ওই দূরে ঝোপটা যেখানে আছে সেখানে মাছ ধরবো। সারা পুকুরে মাছ কিলবিল করছে, যেখানে ইচ্ছে সেখানে ধরো। তবে শর্ত একটাই, একটা মাছ 100 টাকা। হ্যাঁ, এবার মন্ত্রী মশাইকে মজা দেখাবো। পেয়েছি পেয়েছি, মাছ পেয়েছি। আমিও পেয়েছি। মন্ত্রী মশাই, মাছ তো পেলাম, কিন্তু দুজনেই তো দেখছি এই একই রকম চারাপোনা মাছ। শুধু মাছটা দেখলেই হবে, মাছের পেটের ভিতরে যে মুক্ত আছে সেটাও তো দেখতে হবে। হ্যাঁ, তাহলে মন্ত্রী যাও, চট করে একটা বটি নিয়ে এসো। এই নিন মহারাজ, চট করে মাছটা কেটে ফেলুন। মুক্ত পাবেনই পাবেন, এ ব্যাপারে আমি 100% নিশ্চিত। ঠিক আছে, তাহলে তুমি নিজের হাতেই আমাদের দুজনের মাছটা কেটে দাও। নিশ্চয়ই মহারাজ, আপনার আদেশ আমি কি অমান্য করতে পারি? কি, এ তো মুক্ত নয়। ও মহারাজ, এ তো দেখছি আস্ত একটা সোনার বল। সোনার বল? মন্ত্রী মশাই, আমার মাছটাও কেটে ফেলুন, চটপট চটপট। এতেও তো দেখছি সোনার বল। একই মুক্তর জায়গায় সোনার বল কিভাবে এলো? রে বটা ঘটা, তোরা আমাকে না বলে মুক্তর জায়গায় সোনার বল খাইয়েছিস? হ্যাঁ, হায় 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 হায়। আমরা তো আপনার কথা মতো মুক্তই খাইয়েছি, সোনার বল কিভাবে এলো? কি বলে মন্ত্রী? বটা ঘটা মাছকে মুক্ত খাওয়ায়? ইয়ে মানে কিছু না, মুখ ফসকে ভুল করে বলে ফেলেছি। দেখলেন তো মহারাজ, মন্ত্রী মশাই পুরো রাজ্যবাসীকে কিভাবে বোকা বানাচ্ছে। মন্ত্রী, আমি কালকেই আন্দাজ করতে পেরেছিলাম তুমি কোনো না কোনো একটা চাল চেলেছো, আর আমি সেই চালে জল ঢেলে আপনাকে বেসামাল করে দিলাম। আপনি মুখ ফসকে নিজের চালের গোপন কথাটা বলেও দিলেন। 10 পয়সার মুক্তর বদলে 100 টাকার ব্যবসা, সব ধরা পড়ে গেল। তুমি মুক্ত নিয়ে অনেক খেলা দেখালে, তাই আজকে আমি তোমাকে এই রাজ্য থেকেই মুক্ত করে দিলাম। চল
যাও, এক্ষুনি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, আর যাওয়ার আগে সকলে 100 টাকাও ফেরত দিয়ে যাও। ও মহারাজ, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন, বড্ড ভুল হয়ে গেছে মহারাজ, বড্ড ভুল হয়ে গেছে। তোদের কোনো চিন্তা নেই, যতদিন না জল নামে তোরা সবাই আমাদের কাছে থাকবি। কি বলো গিন্নি? তুমি ঠিক বলেছো গো, আমাদের বুড়ো বুড়ির সংসার, তোরা থাকলে তো আমাদের ভালো রে। এই শোনো, তুমি এক কাজ করো, ওদের বাবা মাকেও এখানে থাকতে বলো। হ্যাঁ ঠিক আছে, তুমি আগে এদের খাওয়ার ব্যবস্থা করো, এদের পেট ভরে খাওয়াও। আচ্ছা তোরা কি রে, হ্যাঁ বানের জলে ঠায় বসে আছিস, একবার এই দাদুর কথা তোদের মনে পড়লো না? ঠিক বলেছো, আমাকে তো দিদা ডাকিস, কত বায়না করিস, আর যখন সত্যিকারের প্রয়োজন তখন খবর দিলি না। ও তোদের বাবা মা ভেবেছে দাদুর ছোট ঘর, দাদু দিদার কষ্ট হবে। ওরে সব সময় মনে রাখবি, যদি হই সুজন, তেঁতুল পাতায় নজন। আমাদের ভুল হয়ে গেছে দাদু। সত্যি গোপাল দাদু, আমাদের বাবা মা তাই ভেবেছিল। আমরা বলেছিলাম চলো সবাই দাদু আর দিদার কাছে। আহা কাঁদিস না তোরা, এই যে সত্যিটা বলে দিলি, ব্যাস সব মিটে গেল। হ্যাঁ গিনি, তুমি এদের ভালো করে খেতে দাও, আমি একবার রাজসভাতে যাই, গিয়ে সব কথা বলি। তোরা লক্ষ্মী হয়ে থাকিস, আমি ফেরার পথে তোদের বাবা মায়ের সাথে দেখা করে আসবো, কেমন? পারলে ওদের নিয়ে এসো, বলবে আমি দেখেছি। আমাকে ওরা সবাই খুব মানি করে, ভয় করে, দেখবে ঠিক সুর করে চলে আসবে। আচ্ছা আচ্ছা, ওদের তোমার নাম করেই বলবো। আমি এখন আসি। হ্যাঁ এখনো গোপাল আসেনি? এখন বিশেষ অধিবেশন চলছে, এই সময় প্রতিটা মুহূর্ত কত জরুরি। মহারাজ, আপনি কার উপর নির্ভর করছেন? গোপালের ওপর? মন্ত্রী, এবার তুমি একটু থামো। তোমার এই গোপালের প্রতি বিরাগ এখন আমার বিচার্য বিষয় নয়। ওই তো গোপাল আসছে। ও গোপাল, তোমার কেন এত দেরি? তুমি এসো না তাড়াতাড়ি। প্রণাম মহারাজ। আজ তোমার এত দেরি হলো কেন? কি আর বলবো মহারাজ, সকালে আমার নাতি নাতনি গুলো আমার বাড়ি এসে হাজির। আমি থাকতে তোমার বাড়ি কেন? আমি রাজা, আমার কাছে আসবে, আমি ওদের প্রতিপালক। সেটাই তো গোপাল ভুলে গেছে। গোপাল মনে করেছে যে গোপাল রাজা। ক্ষমা করবেন মন্ত্রী মশাই, আমার নিজেকে রাজা ভাববার মতো কোনো মানসিকতা নেই। মন্ত্রী, নিজেদের মধ্যে বিবাদ এবার বন্ধ রাখো, এই বিষয়টা আমি বরং পরে দেখব। এখন প্রজাদের মনে এই বিশ্বাস আনতে হবে যে কেউ না থাকলেও রাজা ওদের সাথে আছে। এটাই তো সঠিক কথা মহারাজ, রাজাই তো ভগবান। বাহ বাহ বাহ, খুব ভালো বলেছো তো। আমি তোমার এই কথায় খুব খুশি হয়েছি। আমাদের রাজা আমাদের কাছে ভগবান, এটা সবাইকে বোঝাতে হবে। সাধু সাধু। কি গোপাল, মন্ত্রীর কথায় কোনো উত্তর দিলে না তো? তুমি কি মন্ত্রীর কথার সঙ্গে একমত নও? না মহারাজ, আমার কাছে রাজা প্রজাদের প্রতিনিধি, রাজা ভগবান নন, আর প্রজাদের প্রতিনিধি হওয়াটা খুবই গৌরবের বলে আমি মনে করি। গোপাল, তুমি কি বলছো তুমি বুঝতে পারছো তো? মন্ত্রী, তুমি ঘোষণা করে দাও, মহারাজ প্রজাদের স্বার্থে তার কোষাগার উন্মুক্ত করে দিয়েছেন। এটাকে আত্মপ্রচার বলে মহারাজ। বন্যা কবলিত প্রজাদের পাশে দাঁড়ানো রাজার কর্তব্য, এটা প্রচারের সময় নয় মহারাজ। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমাকে আমি একটু বেশি গুরুত্ব দিই বলে তুমি কিন্তু মাথা কিনে নিতে পারো না। আমি তো সত্যি কথা বলতে ভয় পাই না মহারাজ, একদিন আপনি আপনার ভুল বুঝতে পারবেন। গোপাল, অনেক হয়েছে, এবার থামো, নইলে রাজসভা থেকে তোমাকে বহিষ্কার করতে বাধ্য হব। অন্যায়কে আমি সহ্য করি না মহারাজ, আপনাকে কষ্ট করে বার করতে হবে না, আমি স্বেচ্ছায় এই রাজসভা ত্যাগ করলাম। বাহ 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 বাহ, এ তো মেঘনা চাইতেই জল, বাইরেও জল, রাজসভার ভিতরেও জল। মহারাজ, কিছু বলবে রানী? হ্যাঁ মহারাজ, গোপাল আপনার রাজসভা থেকে চলে গেছে। ও চলে যায়নি, আমি ওকে বহিষ্কার করেছি। তর্ক করব না, আমার কাছে খবর ছিল যে গোপাল আপনার কোনো কথাই একটু বিচলিত হয়ে রাজসভা ত্যাগ করে। আপনি বলছেন অন্য কথা, আপনি যখন বলছেন তখন মহারাজ আপনার কথাটা সত্যি বলেই ধরব।
আচ্ছা, গোপালকে আমরা বোধহয় একটু বেশি প্রশ্রয় দিচ্ছি। কিসের প্রশ্রয় মহারাজ? ভালোবাসা আপনার কাছে প্রশ্রয় কবে থেকে হলো? আপনি কি গোপালকে ভালোবাসেন না? আমার মুখের উপর যে কথা বলে তাকে আমি মোটেই ভালোবাসি না, আর সে যদি আমার অধীনস্থ কর্মচারী হয় তবে তো আর কথাই নেই। পুরো বিষয়টা আমি শুনেছি মহারাজ। আমার মনে হয় গোপাল যেটা বলেছে সেটা ঠিক। ত্রাণে আত্মপ্রচার ভালো না মহারাজ। রানী, তুমি কি বলছো? আমি রাজা, আমার প্রজারা আমাকে সর্বশক্তিমান মানে, এটা বলা আত্মপ্রচার? যে জেগে ঘুমোয় তার ঘুম ভাঙানো আমার কাজ নয় মহারাজ। একটু কটু সত্য কথা বললাম, ক্ষমা করবেন। গো, নাতি নাতনিরা সবাই ঘুমোচ্ছে নাকি? এটা তুমি কি করলে? মহারাজের সাথে কেউ ঝগড়া করে? এ যেন জলে বাস করে কুমিরের সাথে বিবাদ করা। দেখো, কত আমি করার কি আছে? হ্যাঁ, আমি যা বলেছি তা সঠিক বলেছি। শোনো, আমি আজ থেকে বাড়ি ফিরবো না। আমি সবার সাথে সীমান্তে পথের ধুলো কাদায় বসে থাকবো, রাজ্যে ঢুকবো না। তুমি কি করছো, কি বলছো, কি বুঝতে পারছি না। ঘর থাকতে তুমি বাইরে থাকবে? হ্যাঁ, মহারাজকে ঠিক পথে আনতে এটা ছাড়া আমার আর কিচ্ছু করার নেই গিন্নি। শোনো, মহারাজ লোক পাঠিয়ে আমার খবর জানতে চাইবেন। তুমি মহারাজকে সব কথা খুলে বলবে কেন আমি বাইরে আছি, ঠিক আছে? একে আমায় কঠিন সমস্যায় ফেললে তুমি। শোনো গিন্নি, মহারাজকে আমার কাছে আসতে হবেই, আর মহারাজ এলেই মজা শুরু হবে গিন্নি। আমি এখন এলাম। রাজ্যের কোনায় কোনায় আপনার কথা পৌঁছে গেছে মহারাজ। আচ্ছা, আমার কি ভাবনাতে কোনো ভুল ছিল? ছোট মুখে বড় কথা মহারাজ। হ্যাঁ, আপনার ভাবনাতে ভুল ছিল। আপনি সর্বশক্তিমান হতে চেয়েছিলেন, কিন্তু সর্বশক্তিমান আপনি নন। কি সব বলছো বিজ্ঞানী? তোমারও কি গোপালের মতো মাথা খারাপ হয়ে গেল? এই জন্যই বলি, বেশি পড়াশুনো করো না। চুলদারির সাথে সাথে বুদ্ধিটাও তাড়াতাড়ি পেকে যায়। বেশি পাকলে আবার পচন ধরে। আমি একদম সুস্থ ও স্বাভাবিক। আপনাকে এত বাড়তি কথা বলতে কে বলেছে? আপনি H2O খেয়ে চুপ করুন। কি বিজ্ঞানী, আমায় সাংকেতিক ভাষায় গালমন্দ করলে? না, আমি বৈজ্ঞানিক ভাষায় বললাম একটু জল পান করুন। আচ্ছা বিজ্ঞানী, এই সময় আমার কি করা উচিত? মহারাজ, এরা সবাই আপনাকে ভুল বোঝাচ্ছে। আপনি আপনার জায়গায় ঠিক আছেন। আমি মন্ত্রী মশাইয়ের সাথে একমত। আমি কিন্তু বিজ্ঞানীর সঙ্গে একমত। বিজ্ঞানী ঠিক বলেছে। মহারাজ, আপনার দানে কোথাও একটা দর্প ও অহংকার প্রকাশ পাচ্ছে। সেটা ঠিক নয় মহারাজ। পণ্ডিত, মহারাজের দর্প থাকবে না তো কি তোমার দর্প থাকবে? আমার ঘরের ছাদটা ভাঙা, বাইরে টাপুর টুপুর বৃষ্টি পড়লে ঘরের কাপড় চোপড় ভিজে যায়। আমার আবার দর্প। তবে একটা কথা, গোপাল যে কথাগুলো বলছে সেগুলো ঠিক। মহারাজ, আমরা কেউই আপনার খারাপ চাই না। একবার একান্তে একটু ভাববেন। মনে হচ্ছে আমার ভুল, কিন্তু আমি তো রাজা, আমার তো একটা অভিমান আছে। মহারাজ, একটা কথা ভাবুন তো দেখি। আজ আপনার সম্পদ প্রজাদের রক্ষা করেছে, এটা তো সত্যি কথা। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। চিন্তা করার আছে অনেক কিছু মন্ত্রী। প্রহরী, তুমি রাজসভা শেষ হলেই গোপালের বাড়ি যাবে। গোপাল কি করছে, গোপালের সব খবর আমার চাই। না, তুমি এখন যাও দেখি। কিন্তু আমি যে একটা ভয়ঙ্কর টানাপোড়েনের মধ্যে পড়ে গেলাম। মহারাজের এই গোপাল প্রীতি আর গেল না। মহারাজের এত দুর্বল হলে চলে? মহারাজের মন হলো বিড়ালের আড়াই পার মতন। যতই তাড়িয়ে দাও, আড়াই পা করে করে পায়ের সামনে ঠিক চলে আসবে। মহারাজ গোপাল দাদার খবর জানতে চাইছেন। খবর জেনে আর কি হবে? উনি কি আর ঘরে আছেন? সে কি, গোপাল দাদা কোথায় গেছে? যেখানে আমাদের বাবা মা আর সব লোকেরা বসে আছে সেখানে, ওই খোলা মাঠে জল কাদার মধ্যে। আমাদের রাজ্যের সীমান্তে সবার সাথে আমাদের গোপাল দাদু আছে। গোপাল দাদুরা খুব কষ্টে আছে। আমাদের বাবা মায়েরা খুব কষ্টে আছে। তুমি গিয়ে মহারাজকে সব বলে দিও প্রহরী কাকা। আমাদের গোপাল দাদু আর ওখানে যারা রয়েছে
তাদের সবার জন্য খুব কষ্ট হচ্ছে। আমি মহারাজকে গিয়ে সব জানাবো। আমি এখন আসি। গোপাল দাদা, তুমি আমাদের সাথে এইভাবে কষ্ট করছো কেন? তোমার তো বয়স হয়েছে। বয়সের কথা একদম বলবি না। আচ্ছা তোরা কি চাস? হ্যাঁ, আমি বুড়ো হয়ে মরে যাই? এমা, এমন কথা কখন বললাম? মরবে তোমার শত্রু, তুমি আমাদের সাথে সব সময় এইভাবেই থাকবে। তবে বয়সের কথা একদম বলবি না। ওরে, আমি এখানে আছি একজনকে সিধে রাস্তায় আনবো বলে। খুব অহংকার, সব সময় আমি 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 সাহায্য করব, গৃহহীনদের আমি গৃহ দেব। মহারাজের এই আমি আমি ভাবটা আমাকে খুব আঘাত করেছে। আমাদের এই ভাগ্য গোপাল দাদা। আচ্ছা আচ্ছা গোপাল দাদা, তোমার কি মনে হয় মহারাজ ঠিক পথে ফিরে আসবেন? অত সহজ নয় এই বিষয়টা। মহারাজের অহংকার মহারাজকে ফিরতে দেবে না। তার উপর আমাদের এই ষড়যন্ত্রী মন্ত্রী মশাই আছেন না। তবে তুমি কি করে আশা করছো যে মহারাজ সিধে হবেন? এক গোপালে যদি না হয়, ওদিকে রানীমা আছেন। আজ না হয় কাল মহারাজ সিধে হতে বাধ্য। মন্ত্রী, তুমি একবার সীমান্তে গিয়ে গোপালের সাথে দেখা করো। সেই আমাকেই আবার আমার ওই পথের কাটার সাথে কথা বলতে হবে। ওহ, ভালো লাগে না। কি হলো মন্ত্রী, মুখে কথা নেই যে? এতক্ষণ তো একেবারে খই ফুটছিল। মহারাজ, আপনি যা আজ্ঞা দেবেন সেটা মানতে আমি বাধ্য। তবু একটু ভেবে দেখুন, আপনার সম্মানটা তো ধুলোতে মিশে যাচ্ছে মহারাজ। ঠিক আছে, আমি সবার মতামত নিচ্ছি। এই যে পণ্ডিত, তুমি কি বলো? মন্ত্রী মশাই যাওয়ার প্রয়োজন আছে? মহারাজ, আমার মনে হয় যাওয়া উচিত। তুমি তো বলবে, তোমার তো আত্মসম্মান বোধটাই নেই। মন্ত্রী, তর্ক বিতর্কে কি লাভ? আমি তো সবারই মতামত নেব। নাও এবার বলো তো সভাকবি। কি আর বলি মহারাজ, সত্যি বলি, ছাড়ির লাজ যাওয়া উচিত বলেই মনে হয়। এতে আমাদের হবে জয়। এরা হলো সব সানাইয়ের ফোঁ, সভাকবি, পণ্ডিত, বিজ্ঞানী। উফ, বাহ, কবে যে এই জঞ্জালগুলো সরবে। আমার মত যদি জানতে চান তাহলে আমি এটাই বলবো যে মহারাজ, আপনার পক্ষ থেকে যাওয়া উচিত। মহারাজের পক্ষ থেকে কারোর যাবার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। মহারাজ তার দায়িত্ব পালন করেছেন। আমিও রাজবৈদ্যর সঙ্গে একমত। আমার মতে মন্ত্রী, তুমি একবার রাজ প্রতিনিধি হয়ে ওদের সাথে দেখা করো। ওরা কেন আমার দেওয়া ত্রাণ সামগ্রী নিচ্ছে না? ওরা কেন বুঝছে না যে আমি ছাড়া ওদের আর কেউ নেই? না না না, এটা কিন্তু আমাকে জানতেই হবে। মন্ত্রী, তুমি আজকে ওখানে যাবে, দেখবে আমি ছাড়া ওরা বেঁচে আছে কি করে। অগত্যা গোপাল, তোমাদের কাছে মহারাজ আমাকে পাঠালেন। আমি বুঝতে পারছি না কিছুতেই যে মহারাজের সাহায্য ছাড়া তোমাদের কিভাবে চলছে। যে খায় চিনি তারে যোগায় চিন্তামণি। মহারাজের এই আমি আমি ভাবটা নিয়েই তো যত জ্বালা। মহারাজের আমি আমি ভাব, এই আমি আমি মহারাজ করবেন না তো কে করবে? তুমি গোপাল, তুমি করবে? আমার তো কিছু বলার নেই মন্ত্রী মশাই। আমরা তো আপনাকে চাইনি, আমরা মহারাজকে চেয়েছি। আমি মহারাজের তরফ থেকেই তো এসেছি। আমরা তো মধ্যবর্তী কাউকে চাইছি না, আমরা সরাসরি মহারাজের সাথে কথা বলতে চাইছি। আমরা সবাই আমাদের এই দুর্দশাতে লড়াই করে বেঁচে আছি, আমরা কারো দয়াতে বেঁচে নেই। এটাই মহারাজকে আমরা বলতে চেয়েছি। আপনি কি এই কথাই বলবেন? গোপাল একটা কথাই বলেছে, লড়াই করে বাঁচতে হয়। ঠিক আছে, আমি এই কথাই মহারাজকে গিয়ে বলবো। গোপালের খুব বার বেড়েছে মহারাজ। কি সব কথা বললো, আমি তো ভেবে পাচ্ছি না মহারাজ যে এই সেই গোপাল। বলছে লড়াই করে বাঁচতে হয়, কারো দয়াতে নয়। গোপাল তো আমার সাথে কোনো কথাই বলতে চাইলো না মহারাজ। বললো আমরা মহারাজের সাথে কথা বলবো। মহারাজ কি রাখছে? মহারাজ একটু রাগুন না। আরে মুখ দেখে তো কিছু বুঝতেই পারছি না। সবই তো শুনলাম। মন্ত্রী, তুমি তোমার ঘরে যাও, আমাকে বরং একটু ভাবতে দাও। কিছু বুঝতে পারছি না, মুখ দেখে তো কিছুই বুঝতে পারছি না। ঠাকুর, মহারাজকে একটু রাগিয়ে দাও ঠাকুর। আসছি মহারাজ। মহারাজ, মন্ত্রী মশাই কি সংবাদ দিলেন? আরে ওরা সবাই আমার সাথে কথা বলতে চাইছে। আপনার ওদের কাছে যাওয়াই উচিত মহারাজ, নইলে অন্য রাজ্যে একটা খুব খারাপ বার্তা যাবে। আপনি বুঝতে পারছেন না, ওদের সাথে গোপাল আছে, গোপালের বুদ্ধি আছে, আর সবচেয়ে বড় কথা গোপালের সততা আছে মহারাজ। ঠিক আছে, আমি আজ এক্ষুনি গোপালের কাছে যাব। একা যাবেন না, সব সভাসদদের নিয়ে চলুন। পারলে গোপালকে ফিরিয়ে আনুন মহারাজ।
গোপাল দাদা, তুমি কি বিশ্বাস করো রাজামশাই আসবেন? আসবেন? কি করে এত নিশ্চিন্ত হচ্ছ গোপাল দাদা? তোমরা বুঝতে পারছো না, আমি তোমাদের সাথে আছি, রাজসভা থেকে চলে এসেছি। এতে করে বাইরের রাজ্যে একটা বাজে ভাবমূর্তি যাচ্ছে। ওই তো মহারাজ আসছেন। প্রণাম মহারাজ। আমার আশ্রয়ে চলো গোপাল। যেতে পারি মহারাজ, কিন্তু আমার 4টি শর্ত আছে। শর্ত আমার কাছে? এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই মহারাজ। বেশ, বলো তোমার কি শর্ত? তবে খুব মন দিয়ে শুনুন মহারাজ। আমার প্রথম শর্ত, আমি আপনার আশ্রয়ে যাব, কিন্তু আপনি শুতে পারবেন না। আমি আপনার সামনে শোবার সময় শোবো আর আপনি জেগে থাকবেন। মহারাজ, এ তো রীতিমতো অপমান। ছি গোপাল, ছি। মহারাজকে আর কত নিচে নামাবে? মহারাজ, মহারাজ আপনি একবার আদেশ দিন, আমি গোপালের কি অবস্থা করি সেটা দেখুন। তা তোমার দ্বিতীয় শর্ত শুনি। আমি আপনার আশ্রয়ে যাব, শরীরের নিয়ম অনুযায়ী আপনার খিদে পাবে, আমারও খিদে পাবে। আমার দ্বিতীয় শর্ত অনুযায়ী খিদে পেলেও আপনি কিচ্ছু খেতে পারবেন না, আপনার সামনে আমি খাবো। মানে তোমার খিদে পেলে তুমি খাবে, আর আমার খিদে পেলে আমি খেতে পারবো না? এটা কি ধরনের শর্ত? রাখা না রাখাটা আপনার হাতে মহারাজ। আপনি শর্ত শুনতে চেয়েছিলেন, তাই আমি আপনাকে শর্ত শুনিয়েছি। তার তৃতীয় শর্ত শুনতে কি আপনি আগ্রহী মহারাজ? গোপাল, তুমি একটি প্রতিভাবান। কিভাবে মহারাজকে যে তুমি উপযুক্ত জবাব দিচ্ছ। চালিয়ে যাও, চালিয়ে যাও, ভাঙো অহংকার মহারাজের। দুটো শর্ত যখন শুনেছি, তখন আর দুটো শুনতে কোনো আপত্তি নেই গোপাল। শুধু শুনে যাবেন? এ তো মনে হচ্ছে আপনি এক কানে শুনবেন আর এক কান দিয়ে বার করে দেবেন। আমি অহেতুক কথা বলতে অপারগ মহারাজ। আপনি একবার শুধু হুকুম দিন মহারাজ, তারপর দেখুন গোপালের কি অবস্থার আমি করি। ও ঠাকুর ঠাকুর করে লেগে যাক লড়াই। ও ঠাকুর, মুখ তুলে তাকাও, বাতাসা উৎসর্গ করব, নকুলদানা বিছিয়ে দেবো ঠাকুর। এবার তোমার তৃতীয় শর্ত বলো। তাহলে আমি কি বুঝবো আপনি আমার শর্তে রাজি? আমি রাজা হিসেবে তোমার কাছে আদেশ করছি, আমি তোমার তৃতীয় শর্ত শুনতে চাই, এবং তুমি তা বলতেও বাধ্য। না মহারাজ, আমি বলতে বাধ্য নই। আপনি জোর করে পাখিকে গান গাওয়াতে পারবেন? হাওয়ার দিক পরিবর্তন করতে জোর করে? তেমনি আমাকেও পারবেন না মহারাজ। যদি আমার শর্ত শুনতে চান, তবে আমাকে কথা দিতে হবে আমার শর্ত মানবেন। ঠাকুর কথা রাখবে মনে হচ্ছে, বাতাসা কিনতে হবে। শর্ত যদি না শুনি, তবে কি করে বুঝবো গোপাল? আমি আদেশ করছি না, শুনতে চাইছি। মহারাজ, আমার তৃতীয় শর্ত হলো আপনি কোনো দামি পোশাক পরতে পারবেন না, আপনি সাধারণ পোশাকে থাকবেন। আমি দামি পোশাক পরব। এই কি উল্টো পাল্টার কথা বলছো গোপাল? আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি বুঝতে পারছো তুমি আমাকে কতখানি অপমান করছো? আমি একটা ইশারা করলেই সেনাপতি তোমাকে 2 টুকরো করে দেবে, সেটা তুমি জানো? গোপাল দাদা কি করছে? গোপাল দাদাকে মহারাজ তো মেরে ফেলবে। আবার আমি? মহারাজ, আমি দিয়ে কিছু হয় না। আমি রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। আমার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আর তুমি আমাকে অপমান করার সাহস পাও কোথা থেকে? গোপালকে বোধহয় আর বাঁচানো যাবে না। গোপাল, তোমাকে বোধহয় আমরা হারালাম। আমার কবিতা লেখা শেষ, এবার ছাড়বো দেশ। এবার চতুর্থ এবং শেষ শর্ত শুনবেন কি মহারাজ? বলো বলো, আমি তো শুনছি। শোন না, তোরা খাবারগুলো তোদের দাদুর কাছে দিয়ে আয়, আমিও একটু বাদে যাচ্ছি। দাও দিদা। আমরা ছুটতে যাওয়া আর দৌড়ে আসবো। শান্তির আলো আছে দিদা, কোনো চিন্তা করো না। ঠিক আছে, সাবধানে যা। মহারাজ, আমার শেষ শর্ত হলো আমি যেখানে যেখানে যাব মহারাজ, আপনাকেও সেখানে সেখানে যেতে হবে। আমার সব শর্ত আপনার কাছে রাখলাম, এবার আপনি কি করবেন সেটা আপনার উপর ছাড়লাম। তুমি আমাকে অপমান করার সাহস পেলে কোথা থেকে? এগুলো তোমার শর্ত? এই প্রতিটা শর্তের মধ্যে দিয়ে তুমি আমাকে চূড়ান্ত অপমান করে গেছো। মহারাজ, আজ কৃষ্ণনগরের প্রতিটা মানুষ কিন্তু আপনার উপর ভীষণ হতাশ। তুমি কি হাত গুনতে জানো গোপাল? মহারাজ,
আপনার মন্ত্রী পুরো বিষয়টা সব জানে। মন্ত্রীমশাইয়ের শুধু একটাই চিন্তা, আমাকে কি করে ভাগানো যায়। ঠিক আছে, আমি তাতে কিছু মনে করিনি, কিন্তু মহারাজ, আমার কাছে আমার রাজ্য কৃষ্ণনগরের সুনাম অনেক বেশি দরকার, তারপর আপনার। আমার সুনাম যদি তোমার এত বেশি চিন্তার হতো, তাহলে তুমি আমার কাছে এই শর্তগুলো রাখতে না। মহারাজ, এবার আপনাকে শর্তগুলো একটু ব্যাখ্যা করি। আমি এই খোলা আকাশের নিচে শুয়ে ঘুমোই এবং নিশ্চিন্তে ঘুমোই। যার আশ্রয়ে আমি আর আমার সাথীরা আছি, তিনি কিন্তু ঘুমোন না। মানে তুমি কার আশ্রয়ে আছো? সর্বশক্তিমান, যার নির্দেশে রাত দিন হয়, তারই আশ্রয়ে আছি। তিনি নিজে ঘুমোন না, কিন্তু আমি ঘুমোই। তিনি নিজে কিছু খান না, কিন্তু আমি খাই। এরা সবাই খায়। এই দেখুন মহারাজ, খাবার নিয়ে আমার বানর সেনা চলে এসেছে। বাহ গোপাল, কি সুন্দর করে তুমি বুঝিয়ে দিলে। সেই সর্বশক্তিমান আমার সুখে দুঃখে সব সময় আমাকে আগলে রাখে, আমার সঙ্গে থাকে মহারাজ। আমি 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 বুঝেছি গোপাল, বুঝেছি। মহারাজ, আমি যার আশ্রয়ে থাকি সেই সর্বশক্তিমান তার আশ্রয়ে আপনিও আছেন। যার আশ্রয়ে আপনি আছেন, নবাব বাহাদুর আছে, তার আশ্রয় ছেড়ে আমি আর কোথাও যাব না মহারাজ। সাধু সাধু গোপাল, ধন্য তোমার বুদ্ধি। লোকে তোমায় মূর্খ বলে, কিন্তু তোমার মতন জ্ঞান এখানে কারো নেই। তুমি অনেক বড়, আমি তোমাকে প্রণাম জানাচ্ছি। গোপাল, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে অনেক কটু কথা বলেছি। আমি আমি ভীষণ অনুতপ্ত গোপাল। ফিরে চলো আমার রাজ্যে, ফিরে চলো গোপাল। আবার আমার বলে কিছু নেই মহারাজ, সবই তা। ভুল হয়ে গেছে, এই শেষবার, আর কখনো ভুল হবে না। আর তোমরা সবাই আমার সাথে এসো, আমরা একসাথে থাকবো সেই সর্বশক্তিমানের আশ্রয়ে। ধন্য তুমি, ধন্য গোপাল, তোমার হাতে ফিরলো কপাল। বিজ্ঞানী একটি অভিনব আবিষ্কার করেছেন মহারাজ। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। সাধু সাধু। বিজ্ঞানী নিজেই নিজের উপর পরীক্ষা করে দেখেছিল, ফল মিলে যায়। ফলে বিজ্ঞানী 1 মাস মৌনব্রত নিয়েছিল, আর আজ সেই মৌনব্রত ভঙ্গ হলো মহারাজ। আমি তো কিছুই বুঝতে পারছি না গোপাল। মহারাজ, আমার গবেষণাগারে একটি তরল আবিষ্কার করেছি। সেই তরলের 4 ফোঁটা যদি জলে মিশিয়ে কাউকে পান করানো যায়, তবে সে তোতলা হয়ে যাবে। কোনো কথাই সে বলতে পারবে না। শুধু বলতে গেলে কথা আটকে যাবে, কথা জড়িয়ে যাবে। হ্যাঁ, সে কি? শুধু তাই নয় মহারাজ, যদি তরল 4-এর জায়গায় 6 ফোঁটা বা তার বেশি খাইয়ে দেওয়া যায়, তাহলে সে বধির হয়ে যাবে। সে একই সাথে তোতলা হবে এবং কানেও কিছু শুনতে পাবে না। হ্যাঁ, এই কি চিরস্থায়ী তোতলা ও বধির করবার আবিষ্কার? না মহারাজ, এই ওষুধের প্রভাব থাকবে 2 পক্ষকাল। ধরুন আপনি এই অমাবস্যাতে কাউকে সেই তরল দিলেন, আবার পরের অমাবস্যাতে সে স্বাভাবিক হয়ে যাবে। তার মানে তুমি এতদিন এটা বলনি কারণ তুমি নিজেই তোতলা হয়েছিলে। একই সাথে বধির মহারাজ। ও, এই কারণে তুমি রাজসভায় আসতে না, গবেষণায় ব্যস্ত বলে। নির্ভুল মহারাজ। কিন্তু এই আবিষ্কারে আমাদের রাজ্যের কি উপকার হবে বলতে পারো? না না বিজ্ঞানী, তোমার অনেক আবিষ্কার ভালো, অতি উত্তম, কিন্তু এই আবিষ্কারটি আমার ঠিক মনোপুত হলো না। কিন্তু মহারাজ, এর কিছু ভালো গুণাগুণও আছে। কিরকম গোপাল? মহারাজ, আমরা যদি কোনো শত্রু দেশে আমাদের গুপ্তচর পাঠাই। আমার তো কোনো শত্রু দেশ নেই বিজ্ঞানী। মহারাজ, কিন্তু শত্রু দেশ হতে কতক্ষণ? কোন রাজ্যের মনে কি আছে সে তো আমরা জানি না। বেশ, বলো বিজ্ঞানী, বলো। মহারাজ, ধরুন কোনো গুপ্তচর শত্রু দেশে ধরা পড়ে গেল, তখন কোনো অত্যাচারেই সে যাতে মুখ না খোলে, তার জন্য নিজেই সেই তরল 4 ফোঁটা খেয়ে নিতে পারে। সে চাইলে বধিরও হতে পারে, শত্রু দেশ দয়া দেখিয়ে তাকে ছেড়েও দিতে পারে। হ্যাঁ,
আমার কোনো শত্রু যদি বন্দী হয়, সে যাতে বাইরে কারোর সাথে কোনো উপায়ে যোগাযোগ না করতে পারে, তার জন্য তাকেও এই তরল পান করিয়ে তোতলা বা তোতলা বধির দুই করে দেওয়া যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে, এই তরলের কাজ কিন্তু দুই পক্ষকাল। হ্যাঁ, অর্থাৎ 1 মাস মহারাজ। তাকে যদি প্রতি মাসে এই তরল পান করানো যায় তাহলে এইভাবে তাকে আজীবন তোতলা আর বধির করে রাখা যায়। বাহ মহারাজ, বাহ বাহ বাহ, আবিষ্কারটি কিন্তু মন্দ নয়। মন্ত্রী মশাইয়ের মনে হচ্ছে আজীবন কাউকে তোতলা আর বধির করে রাখলে ভালো হয়। গোপাল, তুমি যদি তোতলা হয়ে তোমার বাজে বকবকানি কমাও, তাহলে আমি সব থেকে খুশি হব। মন্ত্রী, তোমরা সবাই বেশি কথা বলছো। বেশ বেশ বিজ্ঞানী, আমি দিন কয়েক ভাববো, তারপর জানাবো তোমার এই আবিষ্কারকে আমি স্বীকৃতি দেব কিনা। নিশ্চয়ই মহারাজ, আপনি ভাবুন নিশ্চিন্তে। আমিও গত 4 পক্ষকাল ভেবেই গেছি। গোপালও আমাকে ভাবতে অনেক সহায়তা করেছে। তার মানে গোপাল কখনোই এর আবিষ্কারক বলে দাবি করতে পারে না। আমি সে দাবি করছিও না মন্ত্রী মশাই। মহারাজ যদি অনুমতি দেন তাহলে নাও কবি, নতুন কি শোনাবে? গুপ্ত তরল করবে বধির, এই হলো তার যুক্তি। সত্যি বটে, গুপ্তচর পাবে কি শেষে মুক্তি? তুমি যা ভেবেছো কবি, সেটি কিন্তু আমারও প্রশ্ন। ঠিক আছে, আজকের মতো রাজসভা এখানেই শেষ হলো। বিজ্ঞানী একটা দারুণ জিনিস আবিষ্কার করেছে, বুঝলে? তোতলা হবার ওষুধ। কেউ জানতো না, আমি জানতাম। আমি একমাত্র বিজ্ঞানীর সাথে যোগাযোগ রেখেছিলাম কিনা। নিজের মাথা গেছে, সেই সাথে বিজ্ঞানীরও মাথা তুমি বিগড়াচ্ছো। হ্যাঁ, মানে কি বলতে চাইছো? হ্যাঁ, বলি তোমরা তোতলামি সারাবার ওষুধ বার না করে শেষে তোতলা হওয়ার ওষুধ বার করছো। কি করতে চাও? রাজ্য শুধু লোককে তোতলা বানিয়ে দিতে চাও নাকি, যে তারা শুধু তোমার বাজে ভড়ামির বকবকানি শুনবে আর কেউ কিচ্ছুটি বলবে না? তুমি অন্যরকম ব্যাখ্যা করছো গিন্নি। এর মানে এই নয়। আর কেউ যদি আমার কথা শুনতে না চায়, তাহলে সে চাইলে কালাও হয়ে যেতে পারে। শেষে মানুষকে কালা বানিয়ে দেবে। যত সব, তাই বলি, যত দিন রাত এইসব আজে বাজে চিন্তা করবে, আর এদিকে ঘরে চাল নেই, সে খেয়ালও থাকবে না। তা মহাজনের কাছে গেলেই পারতে। কোন মুখে যাবো শুনি? আগের মাসে চালের দাম পুরো দেওয়া হয়নি, গেলে বলবে তোমার গোপাল রাজসভায় চাকরি করে, চালের দাম দিতে পারে না। তাই বুঝি? আমি তো বলেছি এই মাসে শোধ করে দেব। মহাজন যদি বেশি কথা বলে, তাকেও তোতলা বানিয়ে দেবার উপায় আমার জানা আছে গিন্নি। বেড়ে আবিষ্কার করেছো বিজ্ঞানী, বেড়ে আবিষ্কার করেছো। বাহ 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 বাহ, তোমার এই আবিষ্কার আমাকেই রাজা করে দেবে। কি হলো গো তোমার? একা বসে হাসছো কেন? হাসির দিন আসছে গিন্নি, খুব শিগগির আসছে। তাই বুঝি? তাহলে তো আমাদের এখন খুব আনন্দে থাকা উচিত গো। আনন্দে থাকো না, কে বারণ করেছে? তবে হ্যাঁ, তোমার এই আনন্দ এক্ষুনি যেন কারো চোখে না পড়ে, তাহলেই কিন্তু মুশকিল। সে না হয় মনে মনে আনন্দ করব, কিন্তু কি এত হাসির ব্যাপার সেটা তো জানলাম না। হ্যাঁ, জানবে জানবে জানবে, নিশ্চয়ই জানবে। সময় হলে সব জানতে পারবে। শুধু একটা কথাই জেনে রাখো, আমি খুব শিগগির এই রাজ্যের রাজা হতে চলেছি। আমি হব রাজা, আর তুমি হবে আমার রানী। ও মা, সে কি গো? তাহলে মহারাজার রানী মা? আহা, মহারাজ তো রাজা থাকতে চাইছেন না। মহারাজ আর রানী দুজনেই রাজত্ব ছেড়ে তীর্থ ভ্রমণে চলে যাবে বলে ভাবছে। সে কি গো? কি হবে তাহলে? কি আবার হবে? আমি রাজা হব, আর আমাদের পায় কে? তুমি কিন্তু এই সব গোপন কথা একদম
একদম পাঁচ কান করবে না বলে দিলাম, সব আনন্দ কিন্তু মাটি হয়ে যাবে। ঠিক আছে, আমি কাউকে বলবো না। হ্যাঁ, খেলতে খেলতে বলটা যে কোথায় এসে পড়লো। বল ছাড় গুলটে, ওই দেখ মন্ত্রী মশাই আর বটা ঘটা এইদিকেই আসছে। ওনারা তিন মূর্তি এক হওয়া মানেই তো গোপন একটা ষড়যন্ত্র। তাহলে আর কি, চুপচাপ ওনারা কি বলছেন শুনে যা। তার মানে পুরো ব্যাপারটাই গোপাল দাদুকে জানাতে হবে। ওদের যা বলেছি তোরা বুঝেছিস? একদম জলের মতো সোজা। অত সোজা নয়। এখন চল বিজ্ঞানীর ঘরে, ঠিক যেমন যেমন বলবো সেইভাবে কাজ করতে হবে। তোরা এখনই ছদ্মবেশ নিয়ে নে, যাতে কেউ তোদের চিনতে না পারে। ঠিক আছে মন্ত্রী মশাই, কিন্তু কাজ হয়ে গেলে আমাদের কথাটা কিন্তু ভুলে যাবেন না। হ্যাঁ ওরে, আহা, আমি রাজা হলে তোরাই তো আমার মন্ত্রী শান্তি হবি। আবার সেনাপতি হওয়ার খুব শখ। আচ্ছা, ওই তরল না হয় জোগাড় হলো, কিন্তু সেগুলো মহারাজ রানীমাকে খাওয়াবেন কি করে? সেই চক্রান্ত আমার মাথায় সাজানো আছে। রানীমার অন্দরমহলের কিছুটা জায়গায় দেওয়াল স্যাঁতস্যাঁতে হয়ে আছে, ওটা সারানোর নাম করে আমি তোদের দুজনকে। চরম বুদ্ধি আপনার। চল এবারে যাওয়া যাক। ওরে, এ তো মারাত্মক ষড়যন্ত্র রে। ব্যাপারটা দাদুকে জানাতেই হবে। বলো কি গোপাল, এ কি এমন হলো তোমার সাথে তোমার গিন্নির? সে হয়েই আছে, নতুন কিছু নয়, তবে একটু শিক্ষা দিতে চাই। আর তুমি কিন্তু বিজ্ঞানী কাউকে বলো না। হ্যাঁ, এ না হয় বলবো না, কিন্তু তাও তোমাকে একবার ভেবে দেখার অনুরোধ করছি। না না, আমি অনেক ভেবেই তোমার কাছে এসেছি। আরে তো বেশি দিন নয়, মাত্র 1 মাস, দুপক্ষ কাল। এই 1 মাসে গিন্নি যদি একটু চুপ থাকে তাহলে আমি রক্ষা পাই। গিন্নি নিজেও কম কথা বলার উপকারিতা বুঝতে পারবে, বুঝলে? বেশ, এই নাও। মনে রেখো গোপাল, মাত্র 4 ফোঁটাতে তোতলা আর 6 ফোঁটাতে তোতলা ও বধির। আর তুমি আমার অনেক উপকার করলে বিজ্ঞানী, আমি চলি। হ্যাঁ, আসুন আসুন মন্ত্রী মশাই, আমার পরম সৌভাগ্য যে আপনি আমার গবেষণাগারে পায়ের ধুলো দিয়েছেন। তুমি যে এত সুন্দর আবিষ্কার করেছো যে তোমার এখানে আসতেই হচ্ছে। আমার কি মনে হয় জানো বিজ্ঞানী, তোমার মতো বিজ্ঞানী সারা দেশে দ্বিতীয়টি নেই। আমাদের ভাগ্য খুব ভালো, খুব ভালো। তবে কদর এখানে কোথায় আর সেরকম পাপ? কেন, মহারাজ আমাকে যথেষ্ট বেতন দেন, তার উপর ভালোবাসেন, ভরসা করেন। না না, মানে কিছু না। তুমি মহান আমি জানি বিজ্ঞানী, তুমি মহান। এই দেখো, এরা দূরদেশের বণী, এরা তোমার আবিষ্কারের কথা এই বিশ্বের চারিদিকে ছড়িয়ে দেবে। তোমার অনেক নাম হয়ে যাবে, তুমি 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 বিখ্যাত হয়ে যাবে বিজ্ঞানী। আগে আমার নিজের নাম আমি নিজেই ভুলতে বসেছি। বড়ই সরল তুমি, হে বড়ই সরল। এখন দেখাও তোমার আবিষ্কার, এদেরকে দেখাও। এরা হলো 2 ভাই, পন্তনেশ্বরম আর ঘন্তনেশ্বরম। নাম শুনে মনে হয় দক্ষিণ দিক হতে আগমন। দেখাও দেখাও দেখাও, দক্ষিণ দেখাও। এই যে, এই হলো তোতলা আর বধির হবার ওষুধ। নিন, আপনারা নিন। কিন্তু মহারাজের অনুমতি ছাড়া দেওয়া কি ঠিক হবে? আহা, এ তো এখন স্বীকৃত নয়, আর মহারাজ তোমাকে বারণও করেনি। আর তাছাড়া এরা এটা নিজেদের দেশে পরীক্ষা করে দেখবে দুজনের ওপর। সব ঠিক মানে তোমার তোমার বিপুল খ্যাতি। তোমার তো তখন পুরস্কার আর পুরস্কার বিজ্ঞানী, শুদ্ধ পুরস্কার। বেশ বেশ, প্রত্যেকটি শিশিতে 24 ফোঁটা করে তরল আছে, অর্থাৎ একটি শিশিতে 4 জন বধির হতে পারে। এ তো খুব ভালো কথা বিজ্ঞানী, খুব ভালো কথা।
বলি ঘুমোবে না? অনেক রাত হলো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। ও তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। যাই আমি জল খেয়ে ঘুমোতে যাই। ও আহা, তুমি বসো না, আমি তোমার জল গড়িয়ে আনছি। না না, খেয়ে নাও। কি জানি আজ কোন দিকে সূর্য উঠেছিল। হ্যাঁ, গিন্নি, ভাত বসিয়ে দিও, কাল তো চাল নিয়ে এসেছি। আলু সেদ্ধ আর ভাত খেয়ে রাজবাড়ি যাবো, বুঝলে? আজ একটু তাড়াতাড়ি যেতে হবে। মহারাজ, সকাল সকাল বিরক্ত করার জন্য দুঃখিত মহারাজ, কিন্তু একটা কথা বলতে হচ্ছে। বলো মন্ত্রী, বলো। মহারাজ, রাজবাড়ির একদিকের অবস্থা বেশ খারাপ, বিশেষ করে রানীমার অন্দরমহলের দিকটি। এখন আপনি অনুমতি দিলে ভাঙা জায়গা সারাবার কারিগর প্রস্তুত আছে। নিশ্চয়ই মন্ত্রী, এটি মোটেই বিলম্ব করা যাবে না। তুমি এখনই তোমার কারিগরকে ভাঙা জায়গা সব দেখিয়ে দাও। তারা যত শীঘ্র সম্ভব সারাই করুক। ভালো মজুরি দেওয়া হবে, কিন্তু কাজ ভালো হওয়া চাই। নিশ্চয়ই মহারাজ, নিশ্চয়ই। আমি এখন আসি। তুমি আমাকে তোতলা হয়ে গেছো? খুব ভুল হয়ে গেছে গিন্নি, ঝোঁকের মাথায় কি যে করে ফেললাম। এখন আমার কি হবে? তুমি যে আমার কোনো কথাই শুনতে বা বুঝতে পারবে না। কি যে ভুল হলো। কিরে, তোরা কি করছিস? আমরা তো তোমার কাছেই আসছি দাদু। বল বল, শিগগির শিগগির। কি হলো গোপাল, তোমার গিন্নির কিছু অসুবিধে হয়েছে নাকি? আপনি কি করে জানলেন রাজ্যধীশ মশাই? আমি তোমার ঘরের কাছ দিয়েই যাচ্ছিলাম, তোমার চিৎকারও শুনছিলাম। কি হলো গিন্নি, কি হলো গিন্নি? আমার গিন্নি কানে কিছু শুনতে পাচ্ছে না, তোতলাও হয়ে গেছে। সে কি, কিভাবে? গিন্নির বাক্যবাণে অস্থির হয়ে আমি এই কাণ্ডটি ঘটিয়েছি। তুমি গিন্নিকে বিজ্ঞানীর আবিষ্কারের তরল দিয়েছো? হ্যাঁ। ছি ছি মহারাজ, গোপাল নিজের গিন্নিকে শুধু মুখ বন্ধ রাখবার জন্য তোতলা করে দিল। অধীর হয়ে গেছে খুব সম্ভব। কি হলো মহারাজ, আপনি কিছু বলুন। হ্যাঁ মহারাজ, কিছু বলুন। মহারাজ, আপনি কি কিছু শুনতে পাচ্ছেন না? গণনা অনুযায়ী মহারাজের এখন সবকিছুই তো শুনতে পাবার কথা, তবে কেউ কিছু খাইয়ে দিলে তা অন্য কথা। কে আবার কি খাওয়াবে? আমি কথা বলতে পারছি না। একই হলো মহারাজ, একই হলো। কে আপনার এমন ক্ষতি করলো? মহারাজ কিছু শুনতে পাচ্ছেন না। গোপাল, তুমি এটা করেছো? কি বলতে চান মন্ত্রী মশাই? তুমি তোমার গিন্নিকে এই তরল খাইয়েছো, এখন দেখছি মহারাজকেও খাইয়েছো। তোমাকে মহারাজ এত বিশ্বাস করেন। ছি 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 ছি, তুমি শেষে। বেশি কথার প্রয়োজন নেই। 1 মাস পরে মহারাজ স্বাভাবিক হলে তখন দেখা যাবে। তখন মহারাজ যা বলবেন সেটাই শিরোধার্য। কি হে গোপাল, আজ 15 দিন তুমি রাজসভায় যাওনি। কার জন্য যাব বলতে পারো? সত্যি গোপাল, মহারাজ নিজেই যদি মৌন হয়ে যান তাহলে কি আর রাজসভা চলে? এদিকে আমার গিন্নিরও কোনো কথা নেই, সে তো বুঝতে পেরিয়ে গেছে যে আমি ওকে ওই তরল দিয়েছি। না মানে তুমি ঠিক এই কাজটা কেন করলে? কবি, আমাদের জোর ঝগড়া লেগেছিল যে। ও তাই বলো। মন্ত্রী কি করে? সে তো বলেই দিয়েছে, মহারাজ যদি 1 মাসের মাথায় সুস্থ না হয় তাহলে
আর এক পক্ষকাল পরেও যদি মহারাজ ঠিক না হয় তাহলে বাধ্য হয়েই আমাকে এই রাজ্যের শাসনভার হাতে তুলে নিতে হবে। সেটা সম্ভব হবে কি? হ্যাঁ হবে, হতেই হবে। আজকে রাজসভায় যাওয়া যাক, একটা কিছু তো করতেই হবে। গোপাল, কি মনে করে আজকে এলাম? অনুমতি ছাড়া আসছো যাচ্ছ, কি ভেবেছো? সে আর কয়েকদিন পর মহারাজকে বলবো। শোনো হে, মহারাজের কোনো উন্নতির লক্ষণ দেখছি না। এখন শুনেছি রানীমাও তোতলা হয়ে গেছে। ইস, ছি ছি ছি, তুমি এর জন্য দায়ী। তোমার সব জায়গায় বিচরণের জায়গা। আমার খুব সন্দেহ হচ্ছে মন্ত্রী মশাই, যে সেদিন যাদের নিয়ে আপনি আমার কাছে এসেছিলেন তারা কোনো ভিনদেশী না। মনে হচ্ছে তারা এইভাবে আমার তরল ছড়িয়ে দিচ্ছে। তোমার আবিষ্কারও মহারাজের এই অবস্থার জন্য দায়ী, এটা মনে রেখো বিজ্ঞানী। আমার কাজ আবিষ্কার করা। আমি রাজা হওয়ার পর বিজ্ঞানী তুমি কোনো দূর দেশে চলে যাবে, কেমন? আর গোপাল, গারদে ঢোকবার জন্য প্রস্তুত হও। তুমি কে হে আমাকে গারদে ঢোকাবার? আমি হলাম রাজা। এই দেখো, আমি রাজা, আমি তোমাদের মহারাজ। দেখো, কৃষ্ণচন্দ্রের কোনো প্রতিবাদ আছে? নেই, নেই, থাকবেও না। কৃষ্ণচন্দ্র তীর্থে যাবে আর সাথে যাবে তোমার রানীমাও, কেমন? তাই নাকি মন্ত্রী? আমি তীর্থে যাব? তা কোন তীর্থে যাব শুনি? আর তুমি হবে রাজা, কি তাই তো? আপনি ঠিক আছেন? সুস্থ? গত কয়েকদিন আমি অভিনয় করেছিলাম গোপালের কথায়। মন্ত্রী যে আমাকে চিরকালের মতো তোতলা আর বধির করে দেবার ষড়যন্ত্র করছে, এটা গোপাল জানতে পারে ওর নাতি নাতনিদের থেকে। আর সঙ্গে সঙ্গেই আমাকে এসে বলে, মন্ত্রী আর তার দুই সেনাত বটা আর ঘটা পরিকল্পনা করে যে ওরা কারিগরের ভূমিকায় রাজবাড়ি সারাতে আসবে, আর আমার রানীর জলের পাত্রে সবটা বিজ্ঞানীর থেকে নেওয়া তরল মিশিয়ে দেবে। না মহারাজ, এসব ভুল ধারণা, আপনার ভুল ধারণা। চুপ, একদম কথা নয়। বটা ঘটা এখন গারদে বসে আছে, ওরা কেউ কথাও বলতে পারছে না আর কিছু শুনতেও পাচ্ছে না। এবার তো মন্ত্রীর পালা। প্রহরী, এই পাত্রের জল মন্ত্রীর হাতে তুলে দাও। না মহারাজ, এটা ঠিক হচ্ছে না, এটা কিছুতেই ঠিক হচ্ছে না। না আও গোপাল, আবার তুমি হলে আমার উদ্ধারকর্তা। এ তো আমার কর্তব্য মহারাজ। বিজ্ঞানী, তোমাকে কিন্তু আমার কিছু বলার আছে। বলুন মহারাজ। বুঝলে, এই আবিষ্কার কিন্তু খুব একটা কাজের নয়, তাই যাকে তাকে তো এটা দেওয়া যাবে না। তুমি বরং এমন কিছু আবিষ্কার করো যেখানে এক মুহূর্তেই যারা তোতলা বা বধির, তাদের সেই তোতলামি বা বধিরতা সেরে যায়। নিশ্চয়ই মহারাজ, আমি অবশ্যই চেষ্টা করব। এই মন্ত্রীকে এক্ষুনি তাড়িয়ে দাও এই রাজসভা থেকে। গোপালের সাধুবাদ প্রাপ্য, কিন্তু এইবার গোপালের কিঞ্চিত যে শাস্তিও প্রাপ্য। যথাজ্ঞা মহারাজ। তোমার শাস্তি হলো জল খেয়ে তোতলা হয়ে যাব মহারাজ। না, তোমার শাস্তি হলো তুমি আর 7 দিন গিন্নির সাথেই থাকবে। আরে, সে বেচারি তো কিছুই শুনতে পাচ্ছে না, কোনো বিপদ ঘটে যেতে পারে, আর গিন্নির কাজগুলো তো তোমাকেই করতে হবে। বুঝে গেছি মহারাজ, আমি এক্ষুনি বাড়ি চললাম। যাবার আগে বলে যাই, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।